ব্লুপ্রিন্ট বলা হয় নাকি? ক্লাস আছে একটা ব্লুপ্রিন্ট অথবা পিটার সাস অথবা হইতেছে একটা টেমপ্লেট। যেমন আমরা একটা পিটার সাসের মধ্যে অনেকগুলা পিঠা বানাইতে পারি। পিটার সাস দেখছিলেন ইমতিয়াজ? পিটার সাস কোনটাকে বলে? চিতল পিঠা। হ্যাঁ হ্যাঁ, অথবা ছোট ছোট যে ফুল পিঠা বানায় ওর মধ্যে আটা গুঁড়া দেয় দিয়ে ধান করে বানায় দেয়, অথবা যদি আপনি চেতি ইয়া কি জানি বলে, চেতি পিঠাই বলেন, অথবা যে শীতের দিনে কি হয় ভাপা পিঠা খায়, একটা বাটি, ওই বাটির মধ্যে কতগুলো পিঠা বানায় হিসাব আছে, কিন্তু ওইটাকে ছাঁচ বলা হয়। তারপরে আমরা ছাঁচ, বাংলাতে ছাঁচ বলে, এটা যে যে ভাষায় যেটাকে বলে। তাহলে ওই একটা পিঠার ছাঁচের মধ্যে অনেকগুলো পিঠা তৈরি হয়। ঠিক একইভাবে ক্লাসকে বলা হচ্ছে এক একটা ছাঁচ। একটা একটা ফর্ম আছে না, রেজিস্ট্রেশন ফর্ম করলে, ফর্ম ফিল আপ করলে আপনি যদি রেজিস্ট্রেশন ফর্মে যান তাহলে কতগুলো রেজিস্ট্রেশন করতে পারেন আপনি বলেন তো? একটা ফর্মে যদি রেজিস্ট্রেশন করেন তাহলে কতগুলো টাকা আপনি রেজিস্ট্রেশন করতে পারেন? যতগুলো আপনি চান ততগুলাই করতে পারেন, তাই না? রেজিস্ট্রেশন ফর্ম, এই ফর্মে এরকম যদি অনলাইনে কোনো ফর্ম ফিল আপ করতে যান তাহলে কতগুলো ডাটা দিবেন আপনি? একটা না অনেকগুলো? অনেকগুলো, যার যতগুলো চান। তো ঠিক ক্লাসকেও বলা হয় এই কারণে যে একটা ফর্ম অথবা একটা ব্লুপ্রিন্ট অথবা একটা পিঠার সাসের সাথে তুলনা করা হয়। তাহলে এখানকার ভাষা হিসেবে ক্লাস থেকে আসলে কি বের হবে? পিঠার সাস থেকে পিঠা বের হয়, ফর্মের মাধ্যমে অনেকগুলো ডাটা সাবমিট করা হয়, তাই না? তাহলে ক্লাস থেকে আসলে কি হবে? ক্লাস থেকে যেটা হবে অনেকগুলো অবজেক্ট বের হবে। একটা ক্লাস থেকে অনেকগুলো অবজেক্ট বের হবে। একটা অবজেক্ট দিয়ে একটা ক্লাসের যে মেম্বারগুলো থাকে সেগুলোকে আমরা অ্যাক্সেস করতে পারি। ক্লাসের মেম্বার কি? ক্লাসের মেম্বার হচ্ছে একটা ভেরিয়েবল অথবা মেথড। তাহলে সেই ক্লাস ডিফাইন করার জন্য আমাদের ফ্লাটারে এইভাবে আমরা ডিফাইন করি ক্লাস, ক্লাসের নাম, ক্লাসের নাম আমরা যে কোনো কিছু দিতে পারি, ক্লাসের নাম আমরা এটা দিলাম। তাহলে এইটা ফ্লাটার একটা, ফ্লাটার বলতে সরি, ডার্টে এটা একটা ক্লাস, এটাই ক্লাস, এটাকে ক্লাস বলা হয়। তাহলে আমরা কোথায় করলাম? মেইন মেথডের বাইরে। মেইন মেথডের শুরু শেষ কোথায় ছিল? রুদ্র দেখা যায়? আচ্ছা, পরের ক্লাসে আমি ওই সুবিধাটা করবো নি, তখন আরো সুবিধা হবে ইনশাআল্লাহ। তাহলে এই ক্লাস মেথডের বাইরে আমরা একটা ক্লাস ডিফাইন করলাম। আমরা চাইলে এখানে আরেকটা ক্লাস ডিফাইন করি, দ্যাট ইজ নো প্রবলেম। এখানে ধরেন আমরা স্টুডেন্ট নামে একটা ক্লাস, এরকম করে আপনি অনেকগুলো ক্লাস ডিফাইন করতে পারেন। বুঝলেন? আচ্ছা, তাহলে ক্লাস কি সেটা বললাম, একটা সাস, এবং সেই ক্লাসটা কিভাবে ডিফাইন করতে হয় সেটা আমরা দেখলাম। এখন আমি একটু আগে বললাম ক্লাসের কিছু মেম্বার থাকে, তাহলে ক্লাসের মেম্বার আসলে কারা, বা ক্লাসের প্রপার্টিজ কারা, সম্পদ কোনগুলা, সেটা হচ্ছে আমাদের ইন্টিজার, একটা ভেরিয়েবল হতে পারে আইডি, তারপরে দিছে স্ট্রিং, নেম, এই দিলাম। এগুলো হচ্ছে আমার ক্লাসের একটা মেম্বার বা ক্লাসের প্রপার্টিজ বা ক্লাসের সম্পদ। এখানে এরর কি আসতেছে সেটা আমরা এখন এই মুহূর্তে জানি না। ইনি এখানে যেটা এই মুহূর্তে যেটা বলছে যে সেটা হলো যে দেখেন যে নন নালেবল, মানে আমার এই যে আইডিটা আমি ডিফাইন করছি, আমার হতে পারে এই আইডিটা আমি কোনো একটা জায়গায় প্রিন্ট করব, আইডিটা আমি কোথাও ইউজ করব। তাহলে ইনি আমাকে বলতেছে যে আপনি তো আইডি এক জায়গায়, আবার হতে পারে যে এই আইডির আমি কোনো একটা ক্যালকুলেশন করব। তো ক্যালকুলেশন আপনি করতে পারেন, সেই জন্য তো ডিফাইন করছেন নাকি? একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছেন কিন্তু ভ্যালু রাখার জন্য। এখন এর মধ্যে আপনি চাইলে অন্য জায়গায় হয়তো কোনো ক্যালকুলেশন করতে পারেন বা প্রিন্ট করতে পারেন, কিন্তু আপনি করবেন ঠিকই আছে, কিন্তু আমার এর মধ্যে তো ভ্যালুই নাই। সো দ্যাট আপনি যদি কোনো জায়গায় ক্যালকুলেশন করার সম্ভাবনা যেহেতু আপনার অবশ্যই আছে, তাহলে আপনাকে এটা ফাঁকা রাখা যাবে না, কারণ ফাঁকা জিনিস কেমনে ক্যালকুলেশন করবে। এই কারণে উনি বলতেছে যে এখানে মাস্ট বি, এই যে দেখেন মাস্ট বি ইনিশিয়ালাইজ, এরকম যদি কোনো এরর দেখেন তাহলে যেন মনে থাকে যে নন নালেবল, মানে নালেবল করা যাবে না, মানে ভ্যালু দিতে হয় সাধারণত, কিন্তু এটা মাস্ট বি ইনিশিয়ালাইজ, এটা আপনি ইনিশিয়ালাইজ করতে হবে, মানে ভ্যালু দিতে হবে, সেটা আমি দেই না, এই জন্য এররটা আসছে। দুইটাই তাই, একই এরর, সেটাই বলছে। বুঝতে পারছেন? আচ্ছা, এখানে বলছে যে try adding an initializer expression or a generative constructor that initialize it। আমরা দুইটা ওয়েতে এই এররটা থামাতে পারি। এটা ওই যে বলছে না try adding an initializer expression, that means আমরা এখানে বললাম যে এটার মানে হচ্ছে আমি পরবর্তীতে ভ্যালুটা দিব, এটা বলে দিলাম। এই যে কোশ্চেন মার্ক দিলাম না, পরে যেন আমার বলতে না হয় কোশ্চেন মার্ক দিলাম মানে এর ভ্যালুটা আমি পরবর্তীতে দিব, এটা একটা ওয়ে। আর দ্বিতীয় আরেকটা ওয়ে বলছে যে অর জেনারেটিভ কনস্ট্রাক্টর দ্যাট ইনিশিয়ালাইজ ইট। এখানে আপনি এখানে কনস্ট্রাক্টর ডিফাইন করবেন, যে কনস্ট্রাক্টর ডিফাইন করে পরবর্তীতে আপনি ইয়ে করবেন, যেমন এখানে এটাও করতে পারেন আপনি,
এখানে আপনি কনস্ট্রাক্টর ডিফাইন করতে পারেন। কনস্ট্রাক্টর আসলে কি, কনস্ট্রাক্ট কি বলেন তো? স্পেশাল টাইপ অফ মেথড। তাহলে এইখানে গিয়ে আপনি ধরেন স্ট্রিং নেম, একটা কনস্ট্রাক্টর কি, কনস্ট্রাক্টর ক্লাসের বাইরে কেন থাকবে? ক্লাসের ভিতরে এই ক্লাসে নাকি ওই ক্লাসে দিব স্যার কনস্ট্রাক্টর? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্টুডেন্ট ক্লাসে দিব নাকি এমপ্লয়ি ক্লাসে কনস্ট্রাক্টর? কনস্ট্রাক্টর ঠিক আছে, আর এইটাতে ও ও আচ্ছা আচ্ছা, সরি সরি, আমার আমি আচ্ছা আচ্ছা বুঝছি বুঝছি, আমি মনে করছি এটাকে আমার ওই ক্লাস, আমার ভুল হয়ে গেছে, ক্ষমা করে দেন। এখানে 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 তাই তো হওয়ার কথা, হ্যাঁ তাই তো? আমি কি বলবো বুঝলাম। এখানে গিয়ে আমরা যদি স্ট্রিং, স্ট্রিং না, স্ট্রিং তো স্ট্রিং বানান পারি না, কপালে মনে হয় কিছু নাই। আচ্ছা, এখানে এখানে আবার এই রোডটা আবার কেন, এই রোডটা নন লারেবল ইনিশিয়ালাইজ ফিল্ড মাস্ট বি ইনিশিয়ালাইজ। আচ্ছা, এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে দিস ডট নেম ইকুয়াল নেম, তারপরে এই ইরর কেন দেখায় সেটা পরেরটা পরে। আচ্ছা, এখানে দুইটা ভেরিয়েবল দে, না একটা ভেরিয়েবল দিলে হবে, সমস্যা নাই। যেমন ডিফল্ট কনস্ট্রাক্টরের জন্য আচ্ছা, দাঁড়ান, ইন্টিজার আইডি, ডিফল্ট কনস্ট্রাক্টরের জন্য তো মনে হয় এই রোডটা আসছে। কনস্ট্রাক্টর ওই পাশে কল করে নেই, ভ্যালু দেই নেই এজন্য। আচ্ছা, দিস ডট আইডি ইকুয়াল আইডি। আচ্ছা, এটা কি বলছে, নন নালেবল ইনস্ট্যান্স ফিল্ড নেম নেম মাস্ট বি ইনিশিয়ালাইজ। আচ্ছা, এই যে এখানে, এই যে এখানে এই ইরোডটা, এই ইরোডটা হইতেছে আমি না দিলেও, আচ্ছা দাঁড়ান, আচ্ছা সরি, আমি এখানে আরেকটা ভুল করছি, একটু পেস লাগাইছি, সেটা হচ্ছে দিস ডট এখানে ওই ইয়া কনস্ট্রাক্টর দিতে হয়, দিস ডট আইডি কমা দিস ডট নেম, এটা দিছে আমার ইয়া দিস ডট নেম। এখানে স্যার লাস্ট একটা This try parenthesis cannot be have a value of null because it's but। আচ্ছা, এখন ওইখানে ইরর নাই, ঠিক আছে, এবার ঠিক আছে, ওইখানে ইরর নাই, এটা বাদ দেন আপাতত। ওইখানে দেখেন ইরর নাই। আমি যে জায়গাতে আসতে চাচ্ছিলাম সেটা হলো যে এখানে এই দুইটা মেসেজ একটু আমি আপনাদেরকে বুঝাই তারপরে সামনে যাইতে চাইছিলাম, এই জন্য আমি এই কামটা করছি, নাহলে এটা আরো পরেই করতাম আমি, বুঝছেন? সেটা হলো যে এই দুটো বাদ দেন বা এটাও বাদ দেন। তাহলে এখানে কি বলতেছিল আমাকে, দুইটা ওয়েতে, প্রথমটা বলতেছিল যে যদি নন নালেবল ইনস্ট্যান্স ফিল্ড নেম মাস্ট বি ইনিশিয়ালাইজ ট্রাই অ্যাডিং অ্যান ইনিশিয়ালাইজার এক্সপ্রেশন, তার মানে আইদার আপনাকে এইটা দিতে হবে, এই সেকেন্ড ব্র্যাকেট এই কোশ্চেন মার্কটা দিতে হবে, অথবা বলছে অর কনস্ট্রাক্টর দ্যাট ইনিশিয়ালাইজ ইট, তাহলে আমি যে কনস্ট্রাক্টরটা তৈরি করছিলাম সেইভাবে আপনি করতে পারেন। এই দুইটা ওয়েতে আপনার এই এখানকার ইররটা তিনি আশ্বস্ত। সি এর পরে ভর্তি হলো কেন? না, কেন দেওয়া লাগবে না, কারণ আমি এটা এখানে দিছি। এখানে দুইটা ওয়ে বলছে, আইদার আপনি এরকম করে দেন অথবা আপনি কনস্ট্রাক্টরের মধ্যে ইনিশিয়ালাইজ করেন, যে কোনো ওয়েতেই এই ইরোডটা আর থাকবে না, এই ইরোডটা পরে আসেন আপনি, এটা পরে, মানে এই দুইটার মধ্যে ইনি এখন আশ্বস্ত হয়েছে যে ইনি প্রথমে এইটাতে আশ্বস্ত হয়েছে যে ইনি, আমি এটা মানে বলা মানে হচ্ছে আমি পরবর্তীতে ভ্যালু দিব, এই কোশ্চেন মার্ক দেওয়া মানে হচ্ছে পরবর্তীতে ভ্যালু দিব, এটা বলছি, এটা একটা ওয়ে। আর দ্বিতীয়ত এখানে বলি নাই কিন্তু আমি এখানে ব্যবহার করছি, তাতেও উনি এখানে চুপ হয়ে গেছে। এটার মানে হইতেছে যে যেহেতু উনি কনস্ট্রাক্টরের মধ্যে এটাকে ব্যবহার করছে, তার মানে কনস্ট্রাক্টর কোথাও কল করলে এই ভ্যালুটা না দিয়ে উনি যাইতে পারবে না, যার কারণে উনি এখন আপাতত চুপ হয়ে গেছে। কোন প্যারামিটারটা? এটা। তাহলে এখন আপনার ওখানে এখন ইরর ধরবে, এখন ইরর ধরবে, ইকুয়াল টু 0 দিলেও তো কাজ করে দিচ্ছে না। এখানে ইরর ধরবে। কি 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 করবে? নেম ইকুয়াল টু আচ্ছা, 0 ওই যে নেম প্যারামিটার তো আছে নাকি, তাহলে কনস্ট্রাক্টরই আমি ছেড়ে দেব এখন থেকে, বুঝছেন? তো এখন
কনস্ট্রাক্টর দেওয়া মানে সে ধরতেছে যে কনস্ট্রাক্টরের মধ্যে যখন কল করবে তখন সে অবশ্যই ভ্যালুটা দিবে। আমি যখন এখন কনস্ট্রাক্টর কল করব তখন কিন্তু আমাকে একটা ভ্যালু দিতেই হবে। তার মানে আলটিমেটলি দিন শেষে কিন্তু আমি এখানে ভ্যালু দিব, যার কারণে যখন আমি কনস্ট্রাক্টর ডিফাইন করতেছি তখন ইনি আপাতত চুপ হয়ে গেছে। আর যদি কনস্ট্রাক্টর না দেই তাহলে ভ্যালু দেওয়ার ব্যাপারে উনি বিশ্বাস করতেছে না, যার কারণে আমাকে এইটা বলে দিতে হচ্ছে যে আমি পরে ভ্যালু দিব। তার মানে আপনাকে দুইটা ওয়েতে এই ইরোড যেতে হবে। যদি আপনি কনস্ট্রাক্টর দেন তাহলে আপনাকে এখানে কোশ্চেন মার্কটা দিতে হবে না, আর যদি কনস্ট্রাক্টর না দেন তাহলে দিতে হবে যে আমি পরবর্তীতে ভ্যালু দিব। আমি বলতে চাচ্ছিলাম যেটা সেটা হচ্ছে এই ইরোডটার মানে কি, আমি এটাই বুঝে পেয়েছিলাম যে আমরা আমাদের যে গ্লোবাল ভেরিয়েবল, এটা কোন ধরনের ভেরিয়েবল? গ্লোবাল ভেরিয়েবল। ক্লাসের ভিতরে যে ভেরিয়েবল ডিক্লেয়ার করা হয় সেটা কোন ধরনের ভেরিয়েবল? গ্লোবাল ভেরিয়েবল। তো গ্লোবাল ভেরিয়েবল যেটা আছে সেটা অবশ্যই আমাকে এখানে ইনিশিয়ালাইজ করতে হবে। এখানে আরেকটা ওয়ে আছে, আমি যদি এইভাবে করে যাই তাহলে সে বুঝছে যে ভ্যালুতে দিছেই, এবার তো কাহিনী শেষ, আর কোনো ইরর নাই। আপনি যদি এখানে দেন কোনো একটা ভ্যালু দেন, তার মানে ভ্যালু দিছেন, স্ট্রিং ভ্যালু দিছেন, তার মানে কি আপনাকে ভ্যালুটা আইদার দিতে হবে অথবা বলে দিতে হবে যে ভাই তুমি একটা থামো, আমি পরবর্তীতে আমি এটাকে ভ্যালু দিব। তার মানে পরবর্তীতে কিন্তু এই আইডি কে ভ্যালু আপনাকে দিতে হবে, না হলে ক্যালকুলেশন আপনি করতে পারবেন না। আর অথবা আমরা যদি বলি যে না আমি কনস্ট্রাক্টরের মধ্যে ব্যবহার করব তাহলে সেটা আর কোনো সমস্যা নেই। ভ্যালু দেওয়ার পর ওই কোশ্চেন মার্ক কোশ্চেন মার্কটা এখন আর লাগবে না, কারণ আপনি তো ভ্যালু দিছেনই, ভ্যালু দিছেনই। আমার একটা প্রশ্ন, ওই কোশ্চেন আছে বুঝতে স্যার আমাদের দিস ইউজ করছি, আমরা কোন মানে দিস ইউজ করছি, এই দিসটার এফিসিয়েন্সি এটা কখন ইউজ করব আর কখন ইউজ করব না? দিস দিয়ে মানে হচ্ছে কারেন্ট ক্লাসের, দিস এর পরে যদি আপনি ভেরিয়েবল ব্যবহার করেন তাহলে এটা কারেন্ট ক্লাসের ভেরিয়েবল মেইন করেন। কারেন্ট ক্লাস বলতে কি আপনি যে ক্লাসের মধ্যে আছেন। আমি যদি ধরেন এখানে দিস ডট সাপোজ দিস ডট আইডি বলি, তাহলে আমি এই ক্লাসের যে আইডি আছে সেই আইডি রেখে মেইন করতেছি। এখন বলতে পারেন আমার আইডি তো এই ক্লাসের মধ্যে আছে, আমি তো জানি। এখন হতে পারে যে আপনি অন্য একটা ক্লাস থেকে আরেকটা আইডি আপনি এখানে নিয়ে আসছেন, সেটা কিভাবে হতে পারে? বিভিন্ন ভাবে হতে পারে, ইনহেরিট করে আনতে পারেন বা অন্য কোনো ভাবে অন্য একটা ক্লাসের আইডিও এখানে আসতে পারে। তাহলে সেই আইডিটা আর এই দিস ডট আইডিটা এক না। এই দিস ডট আইডি মানে এই ক্লাসের যে আইডিটা সেটা। তখন দিস ডট আইডি ইজ ইকুয়াল টু ওই ক্লাসের ডট দিয়ে, হ্যাঁ ওইটা, ওই আইডি লিখতে হবে। অথবা ওই ক্লাসের প্রপার্টিকে ধরতে গেলে তখন সুপার কিওয়ার্ড ইউজ করতে হবে। স্যার এই সুপার কি অর্ডিনারি ধরছিল আমরা ওটা যে ভয়েড মেইনটা আছে না, ওইটার ভিতরে আপনি একটা আইডি ডিফাইন করেন, ডিফাইন করার পরে এই যে ক্লাসের ভিতরে আইডিটারে কল করেন দেখি। আচ্ছা, স্যার সুপারটা নিয়ে একটু বোঝেন স্যার। এই আইডি অথবা এখানে আমি আইডি বা রোল দেই, যে কোনো অন্য নাম দেই, এই রোলটাকে আপনি এখান থেকে পাবেন না। পাবেনই না। কেন পাবেন না জানেন? কারণ এটা একটা মেথড বা ফাংশন না। এই ফাংশনের ভিতরে যদি কোনো ভেরিয়েবল ডিক্লেয়ার করেন তাহলে সেই ভেরিয়েবলটা হচ্ছে লোকাল, মানে সে তার বাইরে, এই সেকেন্ড ব্র্যাকেটের বাইরে সে কোথাও ইউজ হইতে পারবে না। কিন্তু স্যার আনার কোনো ইয়া নাই। আনার আছে, সেটা হচ্ছে ইনহেরিটেন্স বলে, সেটা আমি একটু পরে আসবই, ও আচ্ছা ঠিক আছে স্যার সুপার কি আসবো পরে, সবই একসাথে দেখা যাবে। বলেন। মেথড দেওয়ার কোনো আছে আমরা কনস্ট্রাক্টর লিখছি, কনস্ট্রাক্টরে দেখা গেছে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে আমরা দিস কিওয়ার্ডটা ইউজ করছি, তারপরে নিচে আমরা সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে দিস ইউজ করছি। আসলে কোনটা কি কাজ করে? আগে যেটা পড়ছেন ওটা জাভাতে, আর এখানে এটা ডাটা। ওই কনস্ট্রাক্টর ইউজ করেছে। হ্যাঁ, কনস্ট্রাক্টর ওইটা আমি প্রথমটাতে ভুল করছিলাম, সেটা হচ্ছে এইটা হচ্ছে সঠিক। এই যে এখানে এখানকার কনস্ট্রাক্টর ইয়ে করা হলো এইভাবে, ক্লাস এমপ্লয়ি এমপিএলওয়াই এমপ্লয়ি, এখানে এটার মধ্যে এইখানে দিবেন আপনি this dot id this dot name, this dot id this dot name, এখানকার নিয়ম হচ্ছে এটা। আর আগে যেরকম জাভাতে আপনারা পড়ছিলেন যে এখানে আইডি দিয়ে this dot id তারপর আইডি, এটা এখানে না, এটা এখানেই আমরা দিতে পারি। এই দিসটা আমরা এখানে ইউজ করতে পারি ডাটায়। তার মানে নিচে আর ডিফাইন করতে হবে না, আমার নিচের এইটার দ্বারা ডিফাইন করতে হবে না। আমি যখন পরবর্তীতে এখানে আমি এটাকে কল করব তখন এটার ভ্যালু দিয়ে দিলেই হবে, এবং আমরা চাইলে এখানে
প্রিন্টও করতে পারি, এখানেও প্রিন্ট করতে পারি এই আইডিটাকে, ডিরেক্ট প্রিন্ট আইডি আইডি প্রিন্ট আইডি, বুঝতে পারছেন? তার মানে এই আইডি দিয়ে প্রিন্ট হবে। এখন স্যার এই আইডি এর উপরে যে আইডি যেগুলো ভালো ওটা ওটা এটাই তো, হ্যাঁ, হ্যাঁ, এটাই তো, এটাই তো এটা। এটাই তো এটা, হ্যাঁ। মানে এই ক্লাসে আচ্ছা, না এখানে একটা স্যার দুর্বলতা ছিল এখন শক্তি অনেক হয়েছে। ইউজ করছি বিজনেস এটা জানতাম যে এটা হচ্ছে কারেন্ট ক্লাসের কারেন্ট ক্লাস জন্য ইউজ করি আমরা দেখা গেছে কনসেপ্ট সাবজেক্ট এর দিয়ে বসাইছি আবার নিচে আসে ওই দিয়ে বসাইছি হুম। তাহলে এখন ঠিক আছে তো? তাহলে আমি যেটা বললাম, তাহলে আমি প্রথমে কি বলতে চাচ্ছিলাম আসলে, যে ক্লাস হচ্ছে এইভাবে ডিফাইন করতে হয় এবং ক্লাসের হচ্ছে এগুলো একটা মেম্বার, এবং এই মেম্বারগুলোকে আমি যখন ভ্যালু না দিতে গেছি তখনই আমার ঝামেলাগুলো হয়েছে। তখন সেই ক্ষেত্রে কি আমি কনস্ট্রাক্টর নিয়ে একটু আলোচনা করলাম। আচ্ছা, এবার এখন আমি যদি এটার কনস্ট্রাক্টর তৈরি করি, এখানে আবার নতুন করে আবারও কনস্ট্রাক্টর তৈরি করি, তাহলে চলেন আমি কনস্ট্রাক্টর তৈরি করি। কনস্ট্রাক্টর তৈরি করে এখানে আমি প্রিন্ট দেই আইডি আর প্রিন্ট দেই হচ্ছে নেম, দিছি না? দিছি। তাহলে এখানে আমি এটা দিস ডট আইডি আর দিস ডট নেম, এখন কিন্তু আমি কনস্ট্রাক্টরের ভিতরে চলে গেলাম, তাই না? এবার আসেন, এখন আমি ওই কনস্ট্রাক্টরকে কল করব। কোথা থেকে কল করব? মেইন মেথড থেকে কল করব। তাহলে কি করব? ওই কি জানি এমপ্লয়ি ক্লাস এমপ্লয়ি ইএমপি না কেমনে ভেরিয়েবল রাখতে হবে। এটা আমরা সাধারণত যেটা করি সেটা হলো যে এইভাবে দেই নিউ। মজার ব্যাপার হচ্ছে এখানে নিউ কিওয়ার্ডটা ইউজ করতে হয় না। অবজেক্ট কি? অবজেক্ট হইতেছে ওই যে বললাম যে একটা ক্লাস হচ্ছে পিঠার ছাঁচ, তাহলে পিঠার থেকে হাজার হাজার কি পিঠা তৈরি হয় ছাঁচ থেকে, এখানে একটা ক্লাস থেকে হাজার হাজার অবজেক্ট বের হয়, এটাই হচ্ছে সেই অবজেক্ট। অর্থাৎ অবজেক্ট মানে কি? এনার মধ্যে যে সমস্ত প্রপার্টিজ গুলো ছিল সমস্ত প্রপার্টিজ গুলোকে আপনি একে দিয়ে দিলেন। অর্থাৎ এনার যে ক্ষমতাটা ছিল, এনার ভিতরে যে সমস্ত মেম্বার ছিল সেই মেম্বার গুলো এখন এনার, এটাই হচ্ছে অবজেক্ট। এটাকে অবজেক্ট ইনিশিয়ালাইজ বলা হয়। আপনি আরো একটু সহজভাবে যদি বলি যে আমি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে ভেরিয়েবলের মধ্যে কিছু রাখছি না, তার মানে এই ভ্যালুটা দিয়ে এনাকে ইনিশিয়ালাইজ করছি, মানে এনাকে দিয়ে দিছি। এই 12টা এখন কার? আইডি। ঠিক একই ভাবে এখানে দিয়ে যখন আমি ক্লাস দিছি, তাহলে ক্লাসের যা যা আছে, ক্লাসের কি কি আছে, এখানে যা আছে সমস্ত কিছু এখন এনার। আপনি ভেরিয়েবল ডিক্লেয়ার করে ওর ভ্যালু দিয়ে যদি আপনি একে দিতে পারেন, তাহলে আপনি ক্লাসের অবজেক্ট তৈরি করে একে দিতে পারেন। তার মানে এখন সহজ কথা হলো যে এই প্রপার্টিগুলো হচ্ছে এখন এই ক্লাসের অবজেক্টের। তাহলে অবজেক্টের কাজ হচ্ছে যে একটা অবজেক্ট থেকে অনেক অগণিত হচ্ছে, সরি, একটা ক্লাস থেকে অনেক অবজেক্ট বের হয়। আচ্ছা, আর অবজেক্টের মধ্যে কি থাকে? ক্লাসের মধ্যে যা থাকে সেটাই অবজেক্টের মধ্যে থাকে। এবং অবজেক্টটা তৈরি করি হচ্ছে আমরা এইভাবে, নিউ কিওয়ার্ডটা আমাকে ইউজ করতে হয় না। এবং মজার বিষয় হইতেছে আমার অবজেক্টটা একটা কনস্ট্রাক্টর কি, তাহলে এখন কনস্ট্রাক্টরে যাই। কনস্ট্রাক্টর হচ্ছে একটা স্পেশাল টাইপ অফ মেথড যার নাম আর ক্লাসের নাম সেম হয় এবং যার কাজ হইতেছে সে অবজেক্টকে ইনিশিয়ালাইজ করে। এটাই হচ্ছে সেই কনস্ট্রাক্টর ক্লাসের নামে, মানে যে ক্লাস কনস্ট্রাক্টর, এই কনস্ট্রাক্টরটা ক্লাসের নামেই নাম হইছে, এর কোনো রিটার্ন টাইপ নাই। রিটার্ন টাইপ মানে কি? ভয়েড টয়েড এগুলো নাই। আমরা যখন ফাংশন করছিলাম তখন ভয়েড দিছিলাম বা ইন্ট দিছিলাম, কিন্তু এবার তার নাই। আর এর কাজ হইতেছে কি করলো, ইনি অবজেক্টকে ইনিশিয়ালাইজ করে। আর এখানে প্যারামিটার দিলাম কারণে কনস্ট্রাক্টর না, প্যারামিটার তাহলে মেথড না, নো প্যারামিটার যখন না দিবেন তখন হচ্ছে আপনার ওই ডিফল্ট কনস্ট্রাক্টরটা কাজ করবে। এই যে এখানে এইভাবে থাকে কনস্ট্রাক্টর, এইভাবে থাকে না, এটা কনস্ট্রাক্টর ডিফল্ট ওর মেথড। মেথড কেন বলি? ভিন্ন হইলে তো মেথড, আমরা তো ভিন্নটা আজকে পড়তেছি না, ওটা করে ফেলেছি আমরা যখন বাবু ছিলাম তখন করছি, আমরা তখন বড় হয়ে গেছি। তাহলে এইটা হইতেছে আমার কনস্ট্রাক্টর, তাই না? আচ্ছা, তাহলে বুঝছেন কনস্ট্রাক্টরটা কি?
এখন ইস্যু হইতেছে যে এইখানে আচ্ছা এতটুকুন তো বুঝছেন যে এই অবজেক্টের মধ্যে আমার ক্লাসের সমস্ত প্রপার্টিগুলো এখন আছে এবং অবজেক্টটা তৈরি হলো কিভাবে এই কনস্ট্রাক্টর কলের মাধ্যমে আমি এটা কল করা মানেই হচ্ছে এই কনস্ট্রাক্টরকে কল করা যদি কনস্ট্রাক্টর আমার এখানে দুইটা থাকে যেমন আমি এখানে আরেকটা কনস্ট্রাক্টর তৈরি করি দুইটা কনস্ট্রাক্টর বা একাধিক থাকতে পারে না স্টুডেন্ট না এমপ্লয়ি পি পি কই এল ওয়াই এল ও ওয়াই ভালো এমপ্লয়ি এইরকমও থাকতে পারে আমার কনস্ট্রাক্টর তাহলে এই কনস্ট্রাক্টরটা হইছে আমার ডিফল্ট কনস্ট্রাক্টর আর এই কনস্ট্রাক্টরটা হইছে আমার এটাও ডিফল্ট কনস্ট্রাক্টর আর এই কনস্ট্রাক্টরটা হইছে আমার প্যারামিটারাইজড কনস্ট্রাক্টর বুঝতে পারছেন লাল দাগ হচ্ছে অন্য কারণে ট্রাই unnamed constructor is already defined এখানে অলরেডি ডিফাইন করা আছে এইজন্য অলরেডি আছে এইজন্য আমাদের এই কনস্ট্রাক্টরটা অটোমেটিক্যালি তৈরি হয়ে যায় যখন আমরা এখানে আমরা অবজেক্ট ক্রিয়েশন করি তখন অটোমেটিক্যালি তৈরি হয়ে যায় যেহেতু আমি এখানে দিছি তাহলে অটোমেটিক্যালি তৈরি হয়ে গেছে তার মানে আমার এখানে আর দিতে হবে না আচ্ছা নতুন করে কনস্ট্রাক্টর বানাইলেও কি এই ডিফল্টটা অটোমেটিক্যালি এইখানে না তখন আর ডিফল্ট হয় না আমরা যদি নিজেরা কখনো বানাই এই যে বানাইছি এখন আমরা বানাইলাম তাহলে তো আর ডিফল্টের দরকার নেই আর ডিফল্ট থাকবে না আর ডিফল্ট তৈরি হবে না যখন ভেরিয়েবলের ভিতরে যখন নতুন একটা ক্লাসের নাম দিতে সেই সময় এই জায়গায় ইয়া হয় নতুন করে হয় কখন কখন বুঝি নাই স্যার ওই যে উপরে একদম ভয়েড মেইনের ভিতরে যে ইয়া করছিলেন না ওই যে ইএমপি ইকুয়াল টু এমপ্লয়ি ওইটা দিয়ে আপনি অন্য নাম দিলেন তাহলে কি এই জায়গায় নতুন করে ক্রিয়েট হবে কোথায় অন্য নাম দেব কোথায় এখানে হ্যাঁ স্যার না অন্য নাম দিলে তো হলো না আমি তো যার কনস্ট্রাক্টর তৈরি করব তার নামটাই দিতে হবে এই নামটাই দিতে হবে আমাকে অন্য নাম দেওয়া যাবে না আমি সেই ক্লাস সেই ক্লাস দিয়ে বানাবো না আমি ক্লাসের নামটা স্যার ভয়েড মেনে যে ইয়া করছি এটা হচ্ছে একটি ডিফল্ট কনস্ট্রাক্টর না ডিফল্ট কনস্ট্রাক্টর না এই যে এটা আচ্ছা এটা না ওই উপরটা ভয়েড মেইন হ্যাঁ সেটাই বলতেছে এটা ডিফল্ট না তো এই যে এটাকে আমার ডিফল্ট এখন বানালে চলবে না কারণ এখানে যে কনস্ট্রাক্টর মধ্যে প্যারামিটার আছে তাহলে স্যার এখন ডিফল্ট কনস্ট্রাক্টর কাজ করবে না না এখন ডিফল্ট আর কাজ করবে না তা না যদি এরকম থাকে এখন সমস্যা নেই এখন অটোমেটিক্যালি একটা প্যারামিটার ছাড়া একটা কনস্ট্রাক্টর ভিতরে ভিতরে তৈরি হয়ে গেছে স্যার আমি যদি এখানে এই লাইন কনস্ট্রাক্টর তৈরি করি এখানে অটোমেটিক্যালি স্যার একটা ক্লাসে কয়টা কনস্ট্রাক্টর এখানে একটাই থাকবে না এখানে থাকবে না এই যে এটা থাকা আর এটা না থাকা সেম কথা যখন আমি এখানে অবজেক্ট তৈরি করছি তখন অটোমেটিক্যালি এরকম একটা কনস্ট্রাক্টর তৈরি হয়ে গেছে স্যার তাহলে এরপরে যে আমরা প্যারামিটারাইজ একটা কনস্ট্রাক্টর এড করছিলাম তখন এররটা দিল কেন স্যার এররটা একই নামে কনস্ট্রাক্টর এখানে একাধিক থাকা যাবে না এখানে প্যারামিটার তো আপনি এটাই বলবেন তাহলে স্যার একটা কনস্ট্রাক্টর থাকবে একটা ক্লাসের মধ্যে কোনো কারণ জাভার মধ্যে আমাদের কনস্ট্রাক্টর তো ক্লাসের নামই হচ্ছে আপনাদের একটা লজিক আছে আপনারা লজিক বলতে পারেন যে এটার ভিতরে তো প্যারামিটার নাই আর এটার ভিতরে প্যারামিটার আছে তাহলে আমরা তো জানি যে মেথড কিভাবে ওভারলোড করে মেথড ওভারলোডিং তাহলে এখানে ওভারলোডিং হবে কিন্তু ওই কনসেপ্টটা এখানে নাই ওভারলোডিং জিনিসটাই নেই না এটা অন্যভাবে আছে সেখানে তো আমাকে আসতেই দেখেছেন না ও আসবো জি আসতে দেন আচ্ছা তাহলে আমরা এটা এখানকার ইররটা আমার নাই তাই তো কিন্তু এখানে দেখেন আপনারা মূল জায়গাতে যাচ্ছেন না আসল জায়গায় যায় এটা হচ্ছে মূল জায়গা এখানে কি ইরর দেখাই দিয়েছে এই ইররটা অলরেডি আপনারা গত ক্লাসে করছেন জি স্যার দুইটা কি টু পজিশনাল আর্গুমেন্ট এক্সপেক্টেড বাই এমপ্লয়ি কিন্তু বাট জিরো ফাউন্ড মানে দুইটা পজিশনাল আর্গুমেন্ট দিতে হবে কিন্তু এখানে আমি একটাও দেই নাই জিরো দেই নাই ফাংশন করছিলাম ইমতিয়াজ ফাংশন করাইছিলাম ফাংশনে যদি আমি কোনো কিছু না দেই মানে ফাংশনের প্যারামিটারের মধ্যে এখানে ডিফাইন করে রাখছি সেটা দিস দিয়ে না কিন্তু দিয়ে রাখছি তো ইন্টিজার বা স্ট্রিং দিয়ে রাখছি সেই ফাংশনটাকে কল করলে যদি ওর মধ্যে ভ্যালু না দেয় তাহলে কি এরকম একটা এরর পাইছিলেন এই যে এরকম টু পজিশনাল আর্গুমেন্ট এক্সপেক্টেড বাই এমপ্লয়ি এটা নিয়ে আমি বিস্তারিত গত ক্লাসে কথা বলছিলাম আপনার মনে আছে ফাংশন তাহলে এখানে দেখেন টু পজিশনাল ফাংশনের ক্ষেত্রে যেরকম একটা এরর থাকতো এরকম তার মানে কি আমরা ফাংশনের মধ্যে কোনো প্যারামিটার দিছি আমি বাদ দেন আবার দেখাই ফাংশন ভালো করে বুঝেন
আমরা এরকম করে ফাংশন তৈরি করছি, এরকম দেখেন তো মনে হয় নাকি এরকম করে ফাংশন তৈরি করছিলাম যে এখানে ইন্টিজার x এবং ধরেন ইন্টিজার y এরকম দিছিলাম। পরবর্তীতে যখন আমি ওই ফাংশনটাকে কল করছিলাম emp ডট ধরেন শো, তখন আমার এখানে একটা এরর দেখা দিছিল না, জি স্যার। এরকম একটা এরর দেখছিলাম যে এখানে আমি এরকম একটা এরর পাইছিলাম যে টু পজিশনাল এক্সপেক্টেড নাই। এই যে এখানে যদি কার্সারটা নিয়ে যান তাহলে কি বলে যে দুইটা দেন নাই, আপনি এখানে দুইটা প্যারামিটার ডিক্লেয়ার করছেন ভিতরে কিন্তু ভ্যালু একটারও দেন নাই। এই এররটা তো আমরা গত ক্লাসেও করছিলাম। ঠিক ওইটার ক্ষেত্রেও যা এটার ক্ষেত্রেও সেই সেম জিনিসটাই, যে এখানেও আমি একটা কনস্ট্রাক্টরের মধ্যে দুইটা প্যারামিটার দিছি কিন্তু দুইটা প্যারামিটারের একটাও ভ্যালু দেই নাই, সেই জন্য আমাকে বলতেছে টু পজিশনাল আর্গুমেন্ট এক্সপেক্টেড বাই এমপ্লয়ি বাট জিরো। তাহলে আমাকে ফাংশনে যেরকম আমি ভ্যালু দিয়ে তারপর পাস করছিলাম এখানেও তাই দিতে হবে। এখানে আমি দিলাম প্রথমটার ভ্যালু দিলাম, তাহলে কি হবে এই প্রথমটা রিসিভ হবে, পরেরটা আমার এটা এখন রিসিভ হবে। এটা কি? এটা হচ্ছে আমার স্ট্রিং টাইপের, তাই না? আচ্ছা এটা হচ্ছে ধরুন আমি নাম দিলাম, এখন রিসিভ হয়েছে। তাহলে এখানে যখন দিলাম এটার থেকে এখানে রিসিভ হলো। এটা কেন পজিশনাল বলতেছে? কারণ আমি এখানে যে সিকোয়েন্সে দিয়েছি এখানে প্রথম যে পজিশনে যে ভ্যালুটা দিচ্ছি এখানেও প্রথম পজিশন থেকে সেইটাকে রিসিভ করতেছে, আর এখানে দ্বিতীয় যেটা দিতেছি এই দ্বিতীয় পজিশন থেকে রিসিভ করতেছে। এই জন্য এগুলোকে বলা হয় পজিশনাল আর্গুমেন্ট বা প্যারামিটার। স্যার যে ক্লাসের ভিতরে স্যার ইন্টিজার আইডি ইকুয়াল টু 12 তো ডিফাইন করছি, কোথায়? এটা কি স্যার রিপ্লেস হয়ে গেল তাই না? এইটা দেওয়াটা ম্যান্ডেটরি না, এটা তো আমরা এমনি তখনকার জন্য আমরা বোঝানোর জন্য দিছি। স্যার এখন কি তাহলে ওই আগের ভেরিয়েবলটা রিপ্লেস হয়ে গেল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছেন। আসলে এইভাবেই রাখবেন, রাখার নিয়ম এইভাবেই। আমি তখন অন্য একটা জিনিস বুঝাইতে গিয়ে করছিলাম। তাহলে কি বুঝছেন বিষয়টা? এখন দেখেন এইখানে আর আমি কোনো সেকেন্ড ব্র্যাকেটও দেই নাই, মানে কোশ্চেন মার্কও দেই নাই, কিছুই দেই নাই, কারণ ইনি কেন থামছে জানে যে যখনই কনস্ট্রাক্টর ব্যবহার করছে কনস্ট্রাক্টরকে তো কোনোদিন কল করবে, আর কল করলে উনি ভ্যালু না দিলে যাইতে পারবে না। যেমন আমি এখন কল করছি কিন্তু ভ্যালু দেই নাই, তাহলে যাইতে পারবো না আমি, তাহলে এখানে আমাকে আটকাবে, উনি জানে এই জন্য এখান থেকে ছেড়ে দিছে। বুঝছেন? বলেন কোশ্চেন বলেন। স্যার এখানে আপনি বলছেন যে এইভাবে কল করার জন্য, কিন্তু আমি যদি একাধিক কল করতে চাই সেক্ষেত্রে কি একাধিক অবজেক্ট করতে হবে? আপনি যদি আরো ভ্যালু দিতে চান, সাপোজ আপনি এখন দিবেন হচ্ছে যে 12 দিবেন আইডি আর ইয়া দিবেন হচ্ছে নাম, তাহলে আবার অবজেক্ট তৈরি করে আবার দিতে হবে। প্রতি ক্ষেত্রে কি এরকম? প্রতি ক্ষেত্রে অবজেক্ট আর তৈরি যদি করতে স্যার হবে। এইভাবে আমি যদি এই আইডি আর নেমটা যদি ক্লায়েন্টের কাছে নিতে যাই, কাস্টমার আছে ওটা তো কাস্টমার কাছ থেকে নিয়ে আসবেন, কাস্টমার কাছ থেকে সেই তখন ভ্যালুটা এখানে ডিপেন্ড করবে। হ্যাঁ এই যে ডিফাইন করে রাখবেন এখানে, এখানে এই ভেরিয়েবলটা ডিক্লেয়ার করেন আর ইউজারের কাছ থেকে যে ভ্যালুটা নেবেন ইউজারের কাছ থেকে আপনি গেট টেক্সট করেন, গেট করবেন, গেট করে নিয়ে এসে এর মধ্যে পাস করে দিবেন। আমরা তো এখন ইউজার এই জায়গাটায় পাস করব না নাকি এই জায়গায় পাস না, আমরা পাস করব হইতেছে এখানে পাস করব, এখানে পাস করব। পাঁচ করতে চাই আমার কথা এভাবে করছিলাম। মানে কি এখানে কিছু নাই, ডার্টে ইউজারের কাছ থেকে ভ্যালু নেওয়ার কিছু নাই, ধরেন নাই, ধরেন নাই, বুঝছেন? স্যার? কারণ আমরা ওটা ফ্লাটারে গিয়ে শিখবো, ফ্লাটারে সরাসরি ইউজারের কাছ থেকে টেক্সট ফিল্ড থেকে ডাটা নিয়ে তারপরে আমরা ডাটা পাঠাবো। ডাটার কি ব্যাকএন্ড কোনো ফ্রেমওয়ার্ক আছে? ডাটের ব্যাকএন্ড ফ্লাটারে তো ব্যাকএন্ড ফ্লাটারে ফ্লাটারে আমরা যাবে না ফ্লাটারে সিঙ্গুলার ডাটা করে এসে ডাটা যাবে। আমরা ফ্লাটার ব্যবহার করবো। এটা না বুঝলে ফ্লাটারে আমি কাজ করব। হ্যাঁ অন প্রেস্টের মধ্যে, মানে এগুলা না বুঝলে আপনি হ্যাঁ ফ্লাটার এই পরে ক্লাসে শুরু করবেন শুক্রবার ইনশাআল্লাহ। মানে এটা না বুঝলে আপনি ফ্লাটারে কিচ্ছু পাবেন না। শুধু হ্যাঁ হ্যাঁ করবেন, আমিও হ্যাঁ হ্যাঁ করবো, আপনিও খুশি আমিও খুশি, কিন্তু সেদিকে কনসেপ্ট বুঝতে হবে, স্যার এই যে আমরা ক্লাসের মধ্যে হ্যাঁ হ্যাঁ করি, ওখানে মূল বোঝা যাবে। স্যার এখানে আমি দেখালে বুঝি কিন্তু বাসায় গেলে আসলে কোনটা কি বলে নাম ভুলে যায়। ওটা অনেক বেশি প্র্যাকটিস করবেন, অনেক বেশি প্র্যাকটিস করলে কম প্র্যাকটিস হয়েছে বারবার ভিডিও দেখো বারবারই করতে হবে। স্যারের কথা কোনটাকে স্যার মেথড বলে, কোনটাকে স্যার ওই যে ইয়া বলে
Book বলে। কনস্ট্রাক্ট হ্যাঁ এইগুলো স্যার যদি সিনট্যাক্স মনে না থাকে চ্যাট জিপিটিতে আস্ক করে অনেক কোড পাওয়া যায়, কিন্তু স্যার ওই যে মেইন যে ইয়াটার নাম ওইটাই মনে থাকে না। এটা ইয়ে করা যাবে না, সেট জিপিটি ব্যবহার করা যাবে না। হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে লাগলে ফোনটা দেয়। আপনি এগুলা যদি এখন না বুঝেন তাহলে হবেই না, বেশি প্র্যাকটিস করবেন। আচ্ছা, এবার আমার কিন্তু এখনো আমি আরো আমার এই কনস্ট্রাক্টর নিয়ে আরো কথা বাকি আছে। কি কথা? কথা হইছে এখানে আমি মাস্ট বি আমাকে ভ্যালু দিতে হলো। এখন আমি যদি চাই যে ভ্যালু দিব না, নাও তো দিতে পারে, তাই না? এই যে আপনারা বলছেন যে আপনারা বলতে যাচ্ছিলেন যে মেথড ওভারলোডিং, এখানে ওই কনসেপ্টটা আসবে। ধরেন প্রথমত আমি এখানে ভ্যালু দিব না, ও বুঝছেন? জি স্যার। আমি এখানে ভ্যালু নাও দিতে পারি, তাহলে এইটাকে বলা হচ্ছে আমার, আচ্ছা এগুলো পরে, এগুলা এই ইরর টিরর এগুলো পরে আগে বুঝেন। এখানে বিষয়টা হলো যে আপনি যেহেতু এখানে বলা মানে কি, কনসেপ্টটা বুঝেন কেন বলতেছে। এখানে ইররটা মানে হইতেছে যে আপনি এখানে ভ্যালু না দিলেও চলবে। এটা মানে কি, থার্ড ব্র্যাকেট ফাংশনে দেখছিলাম আমরা, ফাংশনে দেখছিলাম মানে কি থার্ড ব্র্যাকেট দেওয়া মানে হচ্ছে এটা আমাকে অপশনাল আর্গুমেন্ট করলাম আপনি, পজিশনাল অপশনাল, তাই না? পজিশন কিন্তু অপশনাল, তার মানে এখানে ভ্যালু না দিলে আমার কোনো সমস্যা নাই। দেখেন এখানে কিন্তু ইরর নাই, আমি যদি ভ্যালু না দেই তাতে আর কোনো ইরর নাই। এটা ফাংশনের কনসেপ্ট। ফাংশনে এটাই বলছিলাম যে থার্ড ব্র্যাকেট দিলে পরবর্তীতে ওই কল করলে আমি ভ্যালু না দিলে কোনো সমস্যা নাই। এখানেও তাই, সমস্যা নাই। কিন্তু বিষয়টা হলো যে ওইখানে দিবেন না এটা উনি বুঝতে পারছে, আবার এখানেও বলে দিয়ে আসেন নাই আমি পরে বলে দিব। তাহলে আপনি ক্যালকুলেশন যখন করবেন তাহলে দিবেনটা কোথায়? উনি ভ্যালু তো এত ক্যালকুলেশন করতে হবে। এই কারণে আমাকে এইখানে একটা ওয়ে হলো যে এখানে আমি বলতে পারি যে ভাই আমি তোমাকে পরে দিব, তাহলে ঠিক আছে, জি স্যার। তাহলে এটাও এখানে বলতে পারি। তাইলে এখন বুঝলো যে আপনি এখানে পরে দিবেন বলছেন, আর এখানে আপনি দিবেন না, তো আপনি নাও দিতে পারেন, এটা তো অপশনালি করে রাখছেন, তাহলে তো আমার এখানে জোরাজুরি নাই। অথবা এইভাবে যদি আপনি না করেন তাহলে এইভাবে আপনাকে এইখানে ডিফল্ট একটা ভ্যালু দিতে হবে, ডেটা টাইপ অনুযায়ী এখানে ডিফল্ট একটা ভ্যালু দিতে হবে, কিছু না দিলেও কোটেশন দিতে হবে। আচ্ছা, সিঙ্গেল কোট না ডাবল, আচ্ছা দিতে হবে, বুঝতে পারছেন? আচ্ছা ওকে, তাহলে আমরা অপশনাল বুঝছি। তাহলে এখানে যদি আমি অপশনাল করি তার মানে হইতেছে এখানে আমি ভ্যালু না দিলে আর কোনো সমস্যা নাই। যদি দেন তাহলে সেই ভ্যালুটা রিসিভ করবে কিভাবে বলেন? যদি এখন ভ্যালু দেই, আমি এখানে 6 দিলাম, এই ভ্যালুটা কিভাবে রিসিভ হবে? মানে আইডির জায়গায় 6টা যাবে, মানে পজিশন অনুযায়ী রিসিভ পজিশন অনুযায়ী। পজিশন অনুযায়ী, তাহলে এটাকেই তাহলে হ্যাঁ, তাহলে এইটাকে বলা হয় পজিশনাল অপশনাল। ফাংশনেও পড়ছিলাম আমি, কিন্তু ওই এক জিনিসই বারবার বলতেছি, পজিশনাল অপশনাল। অপশনাল কিন্তু সেটা দিলে পজিশন অনুযায়ী দিবে। আচ্ছা গেল। এখন আপনি পজিশনাল না দিয়ে যদি আপনি বলেন যে এটাকে, আপনি এমন করতে পারেন না যে আমি এটাকে কম্পালসারি রাখলাম, রিকোয়ার্ড। তাহলে এখানে গিয়ে আপনার থার্ড ব্র্যাকেট দেন, এখানে গিয়ে থার্ড ব্র্যাকেট দেন, আর এখানে কমা দেন, জি স্যার। এখানে কমা দেন, আর এটা হইতেছে, এখন দেখেন এই দুইটার মধ্যে এইটা আমার মাস্ট বি দিতেই হবে। এখন দেখেন তো মেথড ওভারলোডিং এর বা কনস্ট্রাক্টর ওভারলোডিং এর কনসেপ্ট আপনি পাইলেন কিনা? আপনি শুধু একটা দিবেন, জি স্যার। আর একটা দিবেন না, তো কনস্ট্রাক্টর ওভারলোডিং এখানে পেয়ে গেল। এখন আপনি এইটারই দিবেন, শুধু এটার দিবেন, দিলে এই পজিশন ধরে অ্যাক্সেস হবে। আর এটা আপনি দিতেও পারেন, নাও দিতে পারেন। গেল। এখন আসেন যে এটা তো আমি দিলাম হচ্ছে যে পজিশন অনুযায়ী। আমি যদি এমন করতে চাই যে এটাকে আমি, তবে এখানে একটা জিনিস মনে রাখেন, গত ক্লাসেও বলছি যে যদি আপনি একটাকে রিকোয়ার্ড করেন একটা পজিশনাল করেন, তাহলে রিকোয়ার্ড যেটা আছে সেটাকে আগে রাখবেন, আর পজিশন মানে অপশনাল যেটা সেটাকে পরে রাখবেন। বুঝলেন? জি স্যার, বুঝলে ভালো, না বুঝলে ভালো। এটা বলছি কত আমার তো ভয় লাগে। ওই বুঝে যাচ্ছে আপনার ভাইটা কি করে না লাভ না, গ্যারান্টি সহকারে কিচ্ছু সরি, আপনাদের বলছিলাম কিনা জানি না, আমি কাদের জানি গ্যারান্টি দিচ্ছি আমার কাছে কোর্স করে, আর গ্যারান্টি কোনো কিছুই হবে না যদি প্র্যাকটিস না করে, গ্যারান্টি। এখন এইটা মানে কি? এটা মানে হইতেছে যে এখন এইটাকে আমি
অপশনাল করলাম কিন্তু পজিশনাল করলাম, অপশনাল। এখন দেখেন এখনো কিন্তু এখানে কোনো ইরর নাই, তার মানে এখনো অপশনালই আছে, কিন্তু যদি ভ্যালু দেই তাহলে এমনি দিতে পারবো না, নাম ধরে তারপর বলতে হবে আইডি কোলন এটা দিলাম, নাম ধরে টাকা এটা দিয়ে বলে নেম নেম। নেম প্যারামিটার এই মুহূর্তে এটা নেমড অপশনাল, নেম তো প্যারামিটার পজিশনাল অপশনাল নেমড অপশনাল গেল। এখন এটাকে আমি আবার চাইলে যদি আটা দেই তাহলে হচ্ছে নেম কোলন, এখানে আমার একটু কিছু দিতে হবে, বুঝতে পারছেন? এখন এখানে এরর হয়ে দিয়েছে কারণ এই প্যারামিটার ক্যান নট হ্যাভ এ ভ্যালু অফ নাল, এখানেও ওই যে ইয়া করা যাবে, যেহেতু আপনি অপশনাল করছেন আপনাকে হলে এখানে কোশ্চেন মার্ক দিতে হবে, আর না হলে এখানে একটা ডিফল্ট মার্ক দিতে হবে, যে একটু আগে যেটা বললাম সেটার মতোই। এটা দিলেন, দিছেন এটা, এখন আর কোনো কোথাও কোনো এরর নাই, আপনি একটাও দেন নাই কোনো সমস্যা নাই, একটাও দেন নাই কোনো সমস্যা নেই, কিন্তু দিবেন তো নাম ধরে দিতে হবে। এখন এমন হতে পারে যে এইটা আমি এটা পজিশনাল বানাইছি না, পজিশনাল এখন কি এটা অপশনাল, মানে না দিলেও সমস্যা নাই, কিন্তু এমন হতে পারে যে একটু আগে যেটা বললাম যে আমাকে একটা অবশ্যই দিব আর একটা দিব না, একটাকে অপশনাল রাখবো একটাকে রিকোয়ার্ড রাখবো, তাহলে এইখানে যদি রিকোয়ার্ড রাখতে চান তাহলে এটা সেকেন্ড ব্র্যাকেটের বাইরে না, এটা হচ্ছে সেইটার আগে রিকোয়ার্ড একটা কিওয়ার্ড দিতে হবে, রিকোয়ার্ড। তার মানে দেখুন এখন ওটাকে ধরছে, ওই ইরর ধরছে যে এটা আপনি রিকোয়ার্ড করছেন কিন্তু ভ্যালু দেন নাই, এই দেখেন এই যে ধরছে, এই যে এখন একটার কথা বলবো আইডি ইজ রিকোয়ার্ড বাট দেয়ার ইজ নো করেসপন্ডিং, তাহলে আমাকে এখানে এটার ভ্যালু দিলে তখন এটাতে রিসিভ হবে। বাকি ইররগুলো পরে আসেন, ও সরি নাম দিলে তো নাম দিয়ে দিতে হবে, কারণ এটা তো নেমড, নেম না। স্যার তার মানে হচ্ছে ডার্টের যে কনস্ট্রাক্টর আমাদের একটাই আসতেছে, একের অধিক আসবে না। না, আমরা যেমন জাভাতে একটার পর একটা কনস্ট্রাক্টর বানাইছি এখানে কনস্ট্রাক্টর একটাই, একটাই constructor। কিন্তু এর মধ্যেই কাউকে কম্পালসারি করা যায় আবার কাউকে অপশনাল করা যায়। দেখেন এখানে ওই থার্ড ব্র্যাকেট দিয়ে যেটা করছি সেটার মতোই কিন্তু করছি, কিন্তু এটা থার্ড ব্র্যাকেটে একটু আগে কি করলাম যে একটা থার্ড ব্র্যাকেটের আগে দিছি ওটা কম্পালসারি, আর বাকিটা থার্ড ব্র্যাকেটের ভিতরে দিছি ওটা, সরি একটা থার্ড ব্র্যাকেট, হ্যাঁ ঠিকই আছে, থার্ড ব্র্যাকেটের আগে দিছি ওটা কম্পালসারি, থার্ড ব্র্যাকেটে যেটা বলছে সেটা অপশনাল। এখানেও আমি একটাকে কম্পালসারি বানাইলাম আর একটাকে অপশনাল বানাইলাম, বাট এটা বাইরে দিয়ে না, এটা সামনে একটা রিকোয়ার্ড কিওয়ার্ড ইউজ করে, এইভাবেই তো স্যার এইভাবেই আমরা করব, এবং এটাই প্রফেশনাল বেশি বেশি ইউজ করা হয়। কারণ হলো কি এটা কেন করবেন, এটা আগেও বলছিলাম আমি, যে এখানে আপনি যদি অনেকগুলা প্যারামিটার থাকে বা আর্গুমেন্ট থাকে, সেই আর্গুমেন্টের আপনার সিরিয়াল অনুযায়ী কতক্ষণে দিবেন, কারণ এখানে আগে আইডি আছে, তারপর নেম আছে, তারপরে এজ আছে, তারপরে অ্যাড্রেস আছে, তারপরে ইমেল আছে, হুট করে আপনি ইমেলটাই আগে দিলেন, অ্যাড্রেসটা দিলেন আগে দিলেন, পরে দিলেন, তাহলে কি হবে, অ্যাড্রেসের মধ্যে ইমেল, ইমেলের মধ্যে অ্যাড্রেস, উল্টাপাল্টা হয়ে গেল। আর যদি নাম ধরে এইভাবে দেন তাহলে তো আপনি বুঝতেই পারলেন। এখন আপনি যদি এইটাকে নামটাই আগে দিতেন, নাম এটাও আপনি দিতে পারতেন, আগে দিলেও সমস্যা নাই পরে দিলে সমস্যা নাই, কিন্তু এই ভ্যালুটা এখানেই এসে রিসিভ হবে, মানে এই নাম ধরে এটার নাম ধরে এখানে রিসিভ হবে, তার মানে সে সিরিয়ালটা তখন আর আমাদের ভ্যালু আসতেছে না। স্যার জাভাতে তো মনে হয় নাম ধরে কি প্যারামিটার পাস করা যায়? নাম দিলেও করা যায়। হ্যাঁ, নাম ধরে যাই হোক Confusion। আমার মনে নাই, বুঝলি না, আমি এখন দাঁড় করতেছি, এইভাবেই করতে হয়, এটা এইভাবেই করতে হয়। তাহলে বুঝছেন এই পর্যন্ত? জি স্যার। কনস্ট্রাক্টর বুঝলে এখানে অনেক জিনিস দেখেন, আমি কিন্তু পরে ক্লাসে এগুলাতে যাব, সরাসরি আমার এগুলা ইমপ্লিমেন্টেশন আসবে পরে যখন, তখন আবার বললেন না যে এটা আসলে কি, এটা থেকে আসলো, বললেন না, বাসায় পড়েন না পড়েন কোনো আপত্তি নেই, না পড়েও ইনহেরিটেন্সটা হচ্ছে যে উত্তরাধিকারী সূত্রে কোনো কিছু পাওয়া, বাপের কাছ থেকে কোনো জিনিস মানুষ পায় না, বাপের সম্পত্তি পায় না, হয়তো আবার বাপের সম্পত্তি পাওয়ার পরে সে আবার নিজে আরো কিছু সম্পত্তি বাড়াইতে পারে না। ধরেন এই বিল্ডিং এ যে আমরা বসে আছি, ধরেন আমি জানি না, আমি অনুমান করে বললাম যে এই বিল্ডিং এর যে মালিক, উনি যখন ওনার ছেলেকে ওনার কাছ থেকে ওনার ছেলেটা বিল্ডিংটা পাইছে তখন 3 তলা পর্যন্ত ফাউন্ডেশন
সাততলা ঘর ছিল, পরে সন্তান যখন হয়েছে ওই মালিক হয়েছে, মালিক হয়ে পরে আরো বাকি 2 তলা কমপ্লিট করছে। হতে পারে না? ইনহেরিটেন্স হচ্ছে যে তাহলে এখানে আসলে কিসের, এখানে কি বেটাবেটি হবে নাকি? বেটাবেটি তো আর এখানে হবে না। এখানে হচ্ছে একটা ক্লাসের যে প্রপার্টিজ গুলো আছে, একটা ক্লাসের প্রপার্টি বা মেম্বার যে আছে, মেম্বার কারা? ওই যে ভেরিয়েবল একটু আগে যেটা বললেন, অথবা ফাংশন বা কনস্ট্রাক্টর। তাহলে আর একটা ক্লাসে যখন রিসিভ করে উত্তরাধিকারের সূত্রে, সেই কনসেপ্টটাকে বলা হচ্ছে ইনহেরিটেন্স। এখানে হ্যাঁ, এক্সটেন্ড করো আর ইমপ্লিমেন্ট করো সেটা পরে জিনিস, বাট যদি ইনহেরিট করে তাহলে একটা ক্লাস থেকে আরেকটা ক্লাসের প্রপার্টি যখন ওইটাকে পায় উত্তরাধিকারের সূত্রে, এই কনসেপ্টটাকেই বলা হচ্ছে ইনহেরিটেন্স। এই ইনহেরিটেন্সের যে যার কাছ থেকে আসে মূল যে ক্লাসটা, সেটাকে বলা হয় প্যারেন্ট ক্লাস অথবা সুপার ক্লাস অথবা বেস ক্লাস। মূল যে ক্লাসটা মানে বাপে যেটা, যার কাছ থেকে আসে মেইন ক্লাস যেটা, সেটাকে বেস ক্লাসও বলা হয়, সুপার ক্লাসও বলা হয়, আবার প্যারেন্ট ক্লাসও বলা হয়। আর যে হচ্ছে ইনহেরিট করে মানে ডাটাগুলো পায় উত্তরাধিকার সূত্রে পায়, সেটাকে বলা হয় চাইল্ড ক্লাস। মানে যে দেখেন বাপ মায়ের এই সম্পর্কের মতোই, বাস্তবিক সম্পদের মানে সম্পর্কের মতোই, যে পায় সে হচ্ছে চাইল্ড ক্লাস বলে তাকে, অথবা তাকে বলা হচ্ছে সাব ক্লাস অথবা ডিরাইভড ক্লাস বলা হয়। কনসেপ্টটা কি ক্লিয়ার? ইয়া বুঝছেন আপনারা আগে করছেন? এই ইনহেরিটেন্সটা হচ্ছে কয়েক রকমের হতে পারে। এখানে হ্যাঁ বাইরের সুপার কিওয়ার্ড আছে। হ্যাঁ, তো এখানে সুপার কিওয়ার্ড আমি ওরা পড়াবো না, সুপার কিওয়ার্ড পরে শুক্রবার এমন জানাবে স্যার এই সুপার কিওয়ার্ড, তখন যদি ভুল হয় তখন আমি বলে দেব। আচ্ছা, ইনহেরিটেন্স একটা সিঙ্গেল ইনহেরিটেন্স হতে পারে, হায়ারার্কিক্যাল ইনহেরিটেন্স হতে পারে, মাল্টি লেভেল ইনহেরিটেন্স হতে পারে, হাইব্রিড হতে পারে, মাল্টিপল ইনহেরিটেন্স হতে পারে। তো আমরা সিঙ্গেল ইনহেরিটেন্সটা পড়ি। সিঙ্গেল ইনহেরিটেন্স হচ্ছে যে একটা প্যারেন্টের একটাই চাইল্ড ক্লাস থাকে। প্যারেন্ট চাইল্ড বলতেছি মানে বাস্তবিক জগতের সাথে মিলা বোঝেন, যে একটা প্যারেন্ট ক্লাসের একটাই চাইল্ড থাকে, মানে এক বাপের এক বেটাই থাকে। এটাকে অর্থাৎ একটা ক্লাসের একটাই সাব ক্লাস ইয়ে থাকে, সেটাকে সিঙ্গেল ইনহেরিটেন্স বলে। আমরা প্র্যাকটিক্যালি দেখব পরে। হায়ারার্কিক্যাল ইনহেরিটেন্স হচ্ছে যে একটা প্যারেন্ট ক্লাসের একাধিক চাইল্ড থাকে, সেটাকে এই ইনহেরিটেন্স বলে। আর মাল্টি লেভেল ইনহেরিটেন্সটা হইছে যে একটা প্যারেন্টের একটা চাইল্ড থাকে, সেই চাইল্ডের আরেকটা চাইল্ড থাকে, সেই চাইল্ডের আরো চাইল্ড, সেই চাইল্ডের আরো চাইল্ড, এইভাবে হতেই থাকে। এটাকে মাল্টি লেভেল ইনহেরিটেন্স। তাহলে আমি তিনটা ইনহেরিটেন্সের কনসেপ্টটা বুঝলাম। আর মাল্টিপল ইনহেরিটেন্স একটা চাইল্ডের একাধিক প্যারেন্ট থাকে, একাধিক প্যারেন্ট। এই জিনিস সম্ভব না, আমি তো বলিনি যে এখানে সম্ভব, এটা কনসেপ্ট বলছি, অবজেক্ট ওরিয়েন্টেড এর কনসেপ্ট। কনসেপ্ট বলছি। আচ্ছা গেল। তাহলে এই মাল্টিপল ইনহেরিটেন্সটা এখানে সাপোর্ট করে না। হ্যাঁ, আপাতত করে না, আমি তো জাভা পড়াচ্ছি, বাস্তব করে না। বাস্তব করে না। এখন কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নাই যার মধ্যে সাপোর্ট করে। আছে অন্যভাবে আছে, সেটা যাই হোক, ওটা আমরা জানি না। তো এখন আরেকটা হচ্ছে হাইব্রিড ইনহেরিটেন্স। হাইব্রিড ইনহেরিটেন্স হচ্ছে দুইটা সমন্বয়, একটা চাইল্ড প্যারেন্টের একাধিক চাইল্ডও থাকতে পারে, আবার একটা চাইল্ডের একাধিক প্যারেন্টও থাকতে পারে। মানে এক প্যারেন্টের চাইল্ড একাধিক যেমন থাকতে পারে, অথবা এমনও হতে পারে যে একটা চাইল্ডের একাধিক প্যারেন্ট থাকতে পারে। তার মানে এখানে এই কথাটা ঠিক আছে যে একটা সুপারের একটা প্যারেন্টের একাধিক চাইল্ড থাকতে পারে, ঠিক আছে, কিন্তু উল্টাটা ঠিক নাই, যে একটা চাইল্ডের একাধিক প্যারেন্ট থাকতে পারে। যখন এই উল্টাটাতে আসলেন তখন এই কনসেপ্টটা এর মধ্যে চলে আসলো। মানে এটাও সাপোর্ট করে না, জাভাতে বা জাভাতে সাপোর্ট করে না। তার মানে আমাদের এই দুইটা জিনিস করতে হবে না। আচ্ছা, আমরা তাহলে ওই যে ওই কথাগুলো এখানে বলছে, চাইল্ড ক্লাস, সাব ক্লাস, ডিরাইভড ক্লাস, কনসেপ্টগুলো দিয়েছি আমি, তো এগুলাকে আবার যেটা বলছি সেটাই এখানে আবার দিয়ে রাখছি। এখানে কিভাবে কি করে সেটা এখানে সম্ভবত एग्जांपल দিয়ে রাখছি। এই যেটা ইনহেরিটেন্স। চলেন আমরা সরাসরি এখন ইনহেরিটেন্সে চলে যাই। আমাদের কিন্তু আর বেশি সময় নাই, আমরা কিন্তু ডার্টে চলে ফ্লাটারে চলে গেলে এগুলা নিয়ে কিন্তু আর কথা বলা আমাদের আসলে সুযোগ নাই, সুযোগও নাই, সময়ও নাই। বরং ওখানে ইমপ্লিমেন্টেশনে যাব। আমি বুঝবো যে আপনার পরের ক্লাসে এই ক্লাসগুলো কি বুঝছেন, আমি পরের ক্লাসে টিপ দিলেই বুঝবো, টিপ আসবে এমনি। আচ্ছা, এখন আসেন যে এই ক্লাসের মধ্যে আমার আইডি আছে,
আবার এই ক্লাসের মধ্যে আমার স্ট্রিং নেম আছে, তাহলে এটা হচ্ছে আমার একটা ক্লাস, তাই তো? এখন এখানে আমি আরেকটা ক্লাস তৈরি করব, ক্লাস আমি এখানে তৈরি করলাম জাভা বা ফ্লাটার ডেভেলপার, ক্লাস কি এভাবে তৈরি করে না, এই তো ব্র্যাকেট দিতে হবে না। চলো এখন এই ক্লাসকে আমি ইনহেরিট করব। এখন তাহলে ইনহেরিট করার জন্য আমাদের একটা কিওয়ার্ড ইউজ করতে হয়, সেটা হচ্ছে এক্সটেন্ডস করে আমি হচ্ছে এখানে দিব হলো এক্সটেন্ডস ওই এমপ্লয়ি ক্লাসটা, অর্থাৎ এই এমপ্লয়ি ক্লাসটা, তাহলে এটাকে ইনহেরিট বলে। ইনহেরিটেন্স আমরা এইভাবে করলাম। এখানে ইনহেরিটেন্স করার পরে আমার যেটা হলো সেটা হলো, তো বেশি ঝামেলা করতেছে, এখানে থামাই দিয়ে আসি। এখানে ইনহেরিট করার সাথে সাথে যেটা হয়েছে, আমাদের এইটার যে প্রপার্টিগুলো আছে এটা এখন আমার এই ক্লাসের হয়ে গেছে। আমি এখানে আরেকটা মেথডও দেব, ফাংশনও ডিক্লেয়ার করতে পারি। আমি ভয়েড আমি বললাম যে ডিটেইলস, এইভাবে আমি চাইলে ডিক্লেয়ার করে রাখতে পারি। তার মানে এই ক্লাসের তিনটা মেম্বার আছে, একটা ফাংশন আর দুইটা হইতেছে ভেরিয়েবল। তাহলে এই জিনিসগুলো এখন আমার এই ডেভেলপার ফ্লাটার ডেভেলপার ক্লাসের হয়ে গেছে এই এক্সটেন্ড করার মাধ্যমে। তাহলে এখানে এটাকে বলা হয় প্যারেন্ট ক্লাস, এটাকে বলা হয় চাইল্ড ক্লাস। একটা প্যারেন্টের একটা চাইল্ড। এখন এটার প্রমাণটা আমরা হলে কিভাবে দেখবো, আমরা এইখানে যাব, এখানে গিয়ে বলবো ফ্লাটার ডেভেলপার। আমি এটাকে কপি করে নিয়ে যাই, ভুল হয় যদি, স্পেলিং অনেক সময় মিস্টেক হলে ভুল হতে পারে। তো আমি এখানে নাম যে কোনো কিছু দিতে পারি, ও বি জে বা যে কোনো নামই দেন, একটু আগে যেরকম অবজেক্ট তৈরি করলেন। এখন obj ডট, এখন দেখেন আইডি আপনি দেন, তারপরে দিছে obj ডট নেম হচ্ছে ধরেন আপনি এখানে কিছু একটা দেন, তারপরে obj ডট শো, মেথড কই, শো মেথড নাই, ও ডিটেইলস, obj ডট ডিটেইলস, এই যে ডিটেইলস, ওই ডিটা থেকেই যায়। এখন বলেন যে এই যে ফ্লাটার ডেভেলপার ডট আইডি, ফ্লাটার ডেভেলপার ডট নেম, ফ্লাটার ডেভেলপার ডট ডিটেইলস, এগুলো আমি পাইলাম, এই জিনিসগুলো তো ফ্লাটার ডেভেলপারের আসলে ছিল না, আমি তো ডিফাইন করি নাই ফ্লাটার ডেভেলপার ক্লাসের মধ্যে, কিছু আছে এটা তো থাকা, এটা পাইলাম কোথায়, ওই যে এক্সটেন্ড করে এটা, রাইট, এক্স্যাক্টলি আমি এটাই বলতে চাচ্ছিলাম যে এইটা আমার এখানে ইনহেরিট হওয়ার কারণে এখন এই সম্পদগুলো এখন অনেক পাচ্ছি, নিউ কিওয়ার্ড ছাড়া আপডেট করে করা যায়। নিউ কিওয়ার্ড ছাড়াই করতে হয় এখানে। হ্যাঁ, এটা ডাটা নিউ মাল্টি লেভেল যে ইনহেরিটেন্স, মানে আমরা তো এখানে দুইটা ক্লাস ইউজ করছি, ধরেন তিনটা বা চারটা ক্লাস ইউজ করলে এক্সটেন্ড হয়ে যাবে। 4 নাম্বার ক্লাস কি সেই 1 নাম্বার ক্লাসের ভেরিয়েবলটা হবে? 80 দিচ্ছি আর বলবো মানে শেষ করে এটা বুঝছেন কিনা এটা বলুন। এবার আসেন, এই ফ্লাটার ডেভেলপারের আরো একটা জিনিস থাকতে পারে না, আউটপুট কিছুই নাই, ধরেন আউটপুট অন্য জিনিস, আউটপুটটা আমরা অন্যভাবে করতে পারি, যেমন এখানে প্যারামিটার দিয়ে এখানে রিসিভ করে মানে প্রিন্ট করে দিলে আমার আউটপুটটা চলে আসবে। যেমন আমি যদি এখানে বলি যে এখানে ধরেন ইন্টিজার আই দিলাম বা ইন্টিজার আইডি দিলাম, তারপর হচ্ছে স্ট্রিং নেম দিলাম, দিয়ে এখানে আমি এই আইডির মধ্যে এটাকে আইডি পাস করে দিলাম, আর এখানে হইতেছে আমি নেমের মধ্যে হইতেছে নামটা পাস করে দিয়ে পরবর্তীতে আমি এখানে যদি প্রিন্ট করি, প্রিন্ট এটাই না, প্রিন্ট, তাহলে আমি এটা পাবো, ধরেন আমি পাবো। আমাদের আউটপুটটা আসলে উদ্দেশ্য নাই এই মুহূর্তে, আমরা কনসেপ্টটা বুঝতেছি। এইভাবে আপনি চাইলে পরে এখানে আবার ভ্যালুগুলো পাস করে দিতে হবে, এখানে ভ্যালু ওই অনুযায়ী পাস করে দিতে হবে। হ্যাঁ, ধরেন কিছু একটা পাস করে দিতে হবে। হ্যাঁ, রান করেন, আসছে। আউটপুট আসলে আমাদের উদ্দেশ্য না, উদ্দেশ্যটা আমরা কনসেপ্টটা বুঝতেছি।
তাহলে এটা আমরা সিঙ্গেল ইনহেরিটেন্স বললাম। এখন আরেকটা জিনিস আমি বলতে চাচ্ছিলাম, সেটা হলো যে এমনও তো হতে পারে যে আমরা টেবিলটা সামনের দিকে আনতে পারি, হতে পারে না এমন? এই এমনও তো হতে পারে যে এই ফ্ল্যাটার ডেভেলপারের এর নিজস্ব কোনো কিছু থাকতে পারে না? ওই যে 3 তলা বিল্ডিং ছিল, উনি আরো কিছু করলো, তো এনার নিজস্ব কিছু প্রপার্টি থাকতে পারে। আমি যেমন এখানে বলি স্ট্রিং স্কিল, স্কিল এটা তার নিজস্ব একটা প্রপার্টি থাকতেই পারে। এখন এটাকে আমি চাইলে এটাকেও কিন্তু আমি আবার এখানে একটা মেথড ফাংশনও থাকতে পারে, থাকতেই পারে। তখন আপনি গিয়ে এইটাকে এটাও পাবেন, আপনি ওই ফ্লাটার ডেভেলপার obj ডট আপনি কিন্তু এই স্কিলটাকেও পাবেন, কারণ অন্য জায়গা থেকে আসছে সেটাই পাইছে, তাহলে এনার নিজস্ব আছে সেটা পাবে না। ধরেন আমি বললাম ফ্লাটারই তার স্কিল থাকা লাগবে। বুঝলেন? এই বুঝছেন? হ্যাঁ নিচে আসবো, নেন আসলাম। এটা তার নিজের। এইটা আগের তিনটা হলো, আগের তিনটা হচ্ছে এই এমপ্লয়ি থেকে পাওয়া, আর এই পরেরটা হচ্ছে তার নিজের। এই জন্য এটা বুঝলেন? আচ্ছা, তাহলে আসলে ইনহেরিটেন্সটা আপনি কেন করবেন? আপনার কমন যে সমস্ত প্রপার্টিগুলো বারবারই ডিফাইন করার দরকার নাই। যেমন আপনি কিছু ভেরিয়েবল আছে, ইউজারের কাছ থেকে ভ্যালু নেবেন, নাম, অ্যাড্রেস, অমুক তমুক সব সময় কমন, তাহলে এটা আপনি একটা ক্লাসের মধ্যে ডিফাইন করে রাখবেন, পরবর্তীতে এখানে শুধু ইনহেরিট করবেন। এখন আপনি বারবারই কি ফ্লাটার ডেভেলপারের জন্য আপনি এখানে এই ভেরিয়েবলগুলো ডিক্লেয়ার করবেন, ভ্যালু নেবেন, আবার আরেকজন আছে জাভা ডেভেলপার, তার জন্য ভেরিয়েবলগুলো ডিক্লেয়ার কেন করবেন? আপনি এমপ্লয়ি ক্লাসের মধ্যে এখানে এইগুলো ডিফাইন করে রাখবেন, পরবর্তীতে শুধু এক্সটেন্ড করে করে আপনি এই ভ্যালুগুলো নিয়ে নেবেন, তাহলে এখানে আর লেখার দরকার নাই। আর তার স্পেসিফিক যেটা সেটা আপনি শুধু এখানে লিখবেন। তাহলে কমন যেগুলো সেগুলো হচ্ছে আপনি ইয়েতে রাখবেন। এটা শেষ হলো। এখন এটাকে বলা হচ্ছে সিঙ্গেল ইনহেরিটেন্স, আমরা এটা শেষ করলাম। এবার আসেন মাল্টি লেভেল। মাল্টি লেভেল এমন হতে পারে না, অথবা আমরা হায়ারার্কি ইনহেরিটেন্স আগে পড়ি। হায়ারার্কি ইনহেরিটেন্স আমি এখানে আরেকটা বললাম ক্লাস, ক্লাস আমি বললাম জাভা ডেভেলপার, জাভা ডেভেলপার, এখানে আমি বললাম হচ্ছে এখানেও বললাম এমপ্লয়ি, এমপ্লয়ি কারণ ঠিক আছে, কারণ ঠিক না হলে কি আমার গুণ হবে? ঠিকই তো আছে। এখন দেখেন, তাহলে একটা সুপার ক্লাসের একাধিক চাইল্ড ক্লাস থাকলো না, বা একটা প্যারেন্ট ক্লাসের একাধিক চাইল্ড ক্লাস। এই জাভা ডেভেলপারও এমপ্লয়ি ক্লাসের চাইল্ড, আবার ফ্লাটার ডেভেলপারও এমপ্লয়ি ক্লাসের চাইল্ড। আরো থাকতে পারে না? আরো থাকতে পারে, আরো থাকতে পারে। এবার কি থাকতেই পারে? কিছু একটা থাকতে পারে না, জাভা স্ক্রিপ্ট নাও থাকতে পারে, লারাভেল ডেভেলপার অথবা পিএইচপি ডেভেলপারই বলতে পারি, বা ওয়েব ডেভেলপারই বলতে পারি। অনেক বড় হলে পরে ভুলে যায়, আপনারাও পরে ভুলে যাবেন, থাকে তারপরে মনে রাখলে হয় কি, অনেক সময় আমাদের অনেকগুলো ক্লাস অনেক অপরচুনিটি আসে পড়ে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটা প্যারেন্টের একাধিক চাইল্ড, এটাকে কি বলা হয়? হায়ারার্কি ইনহেরিটেন্স। ক্লিয়ার? এই বুঝছেন? কি ইনহেরিটেন্স বলে সেটাই বিষয় না, এটাকে কি বলে ওটাকে কি বলে এটা মুখস্থ করাটা ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট হচ্ছে আপনি কনসেপ্টটা বুঝতেছেন যে একটা প্যারেন্টের একাধিক চাইল্ড থাকতে পারে, তাই না? আপনি এখানে মিরপুর 10 নম্বরে শাহালি মার্কেটের সাথেই একটা বিল্ডিং আছে, এটাকে বেলালউদ্দিন ম্যানশন বলে, 5 তলায় উঠতে হবে। এটা মুখস্থ রাখার দরকার না, আপনি আসতে পারবেন। প্রথমে জানার জন্য মুখস্থ করছেন, কিন্তু পরে আপনি আসতে পারছেন। এমনকি আপনার বেলালউদ্দিন ম্যানশন পড়াতে মন ভালো লাগবে, মনে আছে আপনার 5 তলা 4 তলা 5 তলা, তাও তো এখন মনে নাই, কেউ তো দেখেন যে দরজা এই আপনার। হ্যাঁ, কনসেপ্ট এইটা বোঝাটাই হলো বড় কথা, আপনার কোনটাকে কি বলে সেটা ইম্পর্টেন্ট। তাহলে আমি এটাকে হায়ারার্কি ইনহেরিটেন্স বললাম। তাহলে আপনাদের কি সন্দেহ আছে যে আমি এটা যদি অবজেক্ট তৈরি করি তাহলে ওই ডাটাগুলো পাবো? সন্দেহ দূর করার জন্য আমি যে কোনো একটা দেই, যদি থাকে বলা যায় না, এই জাতির সন্দেহ থাকতেই পারে। যে জেডি দিলাম, জেডি মানে জাভা ডেভেলপার। হ্যাঁ, মানে তাহলে এই জেডি ডট এই যে পাইছি, এইটা হচ্ছে আমার হায়ারার্কি ইনহেরিটেন্স, হলো একটা প্যারেন্টের একাধিক চাইল্ড থাকতে পারে। এবার আসেন যে আমি আরেকটা ক্লাস ডিক্লেয়ার করি, সেটা হলো
জুনিয়র, জানি না জুনিয়র বানান করতে পারবো কিনা, পারবো আল্লাহ হেল্প করে। জুনিয়র মানুষের সামনে যা নেই, অপমানিত হইতে না হয়েছে না, ফ্লাটার ডেভেলপার হয়েছে না জুনিয়র, না হলে তো আপনার কিছু বলতে পারবেন না স্যার মানুষ না। আচ্ছা, ক্লাস জুনিয়র ডেভেলপার, এইখানে আমি ইনহেরিট করব হচ্ছে ফ্লাটার ডেভেলপারকে। এক্সটেন্স তাহলে এই জুনিয়র ফ্লাটার ডেভেলপারের মধ্যে স্কিল কি কি আছে, মানে কি কি আছে তার মধ্যে ওই তিনটা প্যারামিটার তো আছে। আগের তিনটা ক্লাস হচ্ছে এই জন্য আগের তো একটা জব পাইছে আশা করি হয়ে যাবে সব এখন গুলো জুনিয়র ফ্রন্ট ডেভেলপার এটা তৈরি করছি আমি না তৈরি করছি নাকি? হ্যাঁ তৈরি করে আমি এখানে আগেরটাকে আগেরটাকে মধ্যে ফ্লাটার ডেভেলপার করছি। মানে প্যারেন্টকে করছি। হ্যাঁ, তাহলে এইটার প্যারেন্ট জুনিয়রের হচ্ছে প্যারেন্ট হচ্ছে এটা, এইটার প্যারেন্ট হচ্ছে এমপ্লয়ি। তার মানে দিন শেষে আমি এইটা দিয়ে এনারটা তো পাবোই, সাথে সাথে আমি এমপ্লয়ি ক্লাসের প্রপার্টি গুলো অ্যাক্সেস করতে পারবো। চলেন আমরা দেখে নেই একটু। তাহলে এটার নাম কি? জুনিয়র ফ্লাটার, এটাকে মাল্টি লেভেল ইনহেরিটেন্স বলে। তারপরে জে এফ ডি দিলাম, জে এফ ডি নামগুলো সুন্দর না? আচ্ছা ঠিক আছে, এখন আমরা দেখেন এই জে এফ ডি দিয়ে জে এফ ডি ডট আইডি পাইছি, তার মানে কি একদম সুপারেরটা এমপ্লয়িটা পাইলাম গেল। তারপর জে এফ ডি ডট নেম, হ্যাঁ তা তো পাবেনি। তারপর হচ্ছে জে এফ ডি ডট আর কি স্কিল, স্কিলটাকেও পাইলেন। স্কিলটা কোথায় বলেন বলেন তো এই ইমতিয়াজ? একদম স্যার ওই যে ফ্লাটার ডেভেলপার থেকে পাইছি আমরা। জি স্যার। এটা শুধু আপাতত ফ্লাটার হলেই যান বা ডার্ট হলেই আমরা তাকে মেনে নেব, জুনিয়র যেহেতু দ্যাটস ইট। বুঝলেন? তাহলে মাল্টি লেভেলও বললাম, হায়ারার্কিও বললাম, আর একটা হচ্ছে সিঙ্গেল ইনহেরিটেন্সও। কি বলছে হায়ারার্কি পৈতৃক সম্পত্তি দাদারটা বাবারটা সন্তানের সন্তানটা নাতি এভাবে না, ওইটা হচ্ছে ওইটা না, হায়ারার্কিটা ওইটা না। হায়ারার্কি হলো যে একটা সিঙ্গেলে একটা প্যারেন্টের একাধিক চাইল্ড থাকবে, একটা প্যারেন্টের একাধিক চাইল্ড থাকবে, এটাকে হায়ারার্কি। আর একটার একটা আরেকটার একটা নিচেরটা যারা আমি বলে দিলাম, এখন যদি এটাকে মাল্টি লেভেল বলা হয়। কোনটাকে কি বলা হয়? ইমার্জেন্সি না? মাল্টি লেভেল হলো মানে চাইল্ড, আমি চাইল্ড আবার কি করছে আর আরেকটাকে মাল্টি হ্যাঁ ফার্স্ট করছি। এটা তো দল বুঝি তখন মাথার উপরে আসমান করছে এখন এত তাড়াতাড়ি বুঝে চ্যাপ্টার কি মনে আছে এখনো বলি নাই, এখনো বলে ওটা এখনো এটাই তো না, এটা হচ্ছে আমার একটা পার্সন ক্লাস, তাই না? পার্সন ক্লাস হচ্ছে সুপার ক্লাস, এই পার্সন ক্লাসটা ইনহেরিট হচ্ছে এমপ্লয়ি ক্লাসে, তাই না? ওই যে একটু আগে যেরকম এমপ্লয়ি ফ্লাটার ডেভেলপারে করলাম, এখানে পার্সন এমপ্লয়ি ক্লাসে করলাম। কিন্তু এখানে দেখেন যে পার্সন ক্লাসের মধ্যে একটা কনস্ট্রাক্টর আছে, পার্সন ক্লাসের মধ্যে একটা কনস্ট্রাক্টর আছে, সেই কনস্ট্রাক্টরের মধ্যে এই ভ্যালুটা এখানে মানে কনস্ট্রাক্টর, সেই কনস্ট্রাক্টর একটা আর্গুমেন্ট হিসেবে ওই আইডিটা পাস করে দেওয়া হয়েছে। কনস্ট্রাক্টরের মধ্যে কিভাবে আইডি পাস করে দেওয়া হয় সেটা আমরা কিছুক্ষণ আগে দেখে আসছি। এখন যখন আপনি তারপরে আচ্ছা পাস করছে, করার পরে এখানে স্লিপ নামে একটা ফাংশন তৈরি করছে। আমরা বলছিলাম আরো আগের ক্লাসে যে কত ক্লাসে মনে হয় বলছিলাম নাকি যে ফ্যাড অ্যারো, মানে যখন একটা লাইন আপনাকে রিটার্ন করা লাগবে তখন এই ফ্যাড অ্যারো দিয়ে রিটার্ন দিতে হয়, রিটার্ন কিওয়ার্ডটা লিখতে হয় না, দিলে হয়। তার মানে এই স্লিপটা কি করবে, পারসন ইজ রানিং, আর ইট কি করবে, পারসন ইজ ইটিং। এই দুইটা ফাংশনকে কল করলে এই দুইটা জিনিস আমাকে আউটপুট দিবে, তাই তো? আর এই পারসন ক্লাসের মধ্যে দিস না আইডি নামে একটা আর্গুমেন্ট আমি দিয়ে রাখছি। এমত অবস্থায় আমি এই এমপ্লয়ি ক্লাসের মধ্যে পারসন ক্লাসটাকে ইনহেরিট করছি। ইনহেরিট করার পরে এখানে এমপ্লয়ি কনস্ট্রাক্টরের মধ্যে
আমি এখানেও একটা আইডি পাস করছি, তার মানে এখানেও আইডি আছে, আবার পার্সন ক্লাসের মধ্যেও আইডি আছে। ভালো করে বুঝেন, তার মানে আমার যে পার্সন ক্লাসটাকে কি ক্লাস, প্যারেন্ট ক্লাস অথবা সুপার ক্লাস, তাইলে পার্সন ক্লাস বা সুপার ক্লাসের কনস্ট্রাক্টরের মধ্যে একটা ভেরিয়েবল আর্গুমেন্ট আছে নাম আইডি। আবার এমপ্লয়ি ক্লাস যে সাব ক্লাস, তারও একটা কনস্ট্রাক্টর আছে, তারও হচ্ছে আইডি। এখন এই আইডিটা উনি তো এমনিই পাইতো, পার্সন ক্লাস থেকে উনি এমনি পাবে না, কিন্তু এখানে আসলে এই আইডিটা কার, এটা নিজেরই এটা তো তার নিজের, কিন্তু নাম তো সেম। এখন আচ্ছা নিজের বুঝছি, এখন আপনি যদি ওই সুপার ক্লাসের আইডি পাইতে চান, মানে এটাকে পাইতে চান, তাহলে কি পাবেন, সেই কারণে আপনাকে সুপার কিওয়ার্ড দিয়ে এই আইডিটা এখানে ডিফাইন করতে হবে। তার মানে এটা হচ্ছে সুপারের আইডি, মানে কি সুপার ক্লাসের আইডি বা সুপার ক্লাসের কনস্ট্রাক্টর। এটা আমাকে কিন্তু পার্সন আর বলে দিতে হবে না, পার্সন ক্লাস বলে দিতে হবে না, কারণ অলরেডি পার্সন আমার এখানে আসছে। আমি এই সুপার ক্লাস, এই সুপার কিওয়ার্ড দিয়ে এই আইডিটা বলা মানে হইতেছে সুপার ক্লাসের যে কনস্ট্রাক্টর আছে সেই কনস্ট্রাক্টরের আর্গুমেন্ট এটা, এটা সুপার ক্লাস, পার্সন ক্লাস। এই সুপারটা মানেই পার্সন, এই পার্সন মানে কি, এই যে এই ক্লাসের কনস্ট্রাক্টর, এইভাবে বলে দিতে হয়। ঠিক একইভাবে এইখানে দেখেন, এখানেও যদি আপনি বলেন যে এটা কার, পার্সন, একইভাবে এই আইডিটা হচ্ছে স্টুডেন্টের, আর এই আইডিটা হইতেছে এখন সুপার কিওয়ার্ডে বলার কারণে পার্সন। এই জায়গায় কোলন, এই কোলন এইভাবে বলতে হবে, নিয়ম এটাই, কোলন বলতে হবে, কোলনই বলে দিতে হবে। কোলন এখানে দেখেন পার্সন ক্লাস নামে একটা ক্লাস আছে, এই ক্লাসের একটা কনস্ট্রাক্টর আছে, কনস্ট্রাক্টরের মধ্যে একটা আর্গুমেন্ট আছে। আবার এমপ্লয়ি ক্লাস নামে এখানে একটা কনস্ট্রাক্টর আছে, এই কনস্ট্রাক্টরের মধ্যে একটা আর্গুমেন্ট আছে। আমি এখন যখন পার্সন ক্লাসকে এক্সটেন্ড করলাম, তখন আমি যদি ওই পার্সন ক্লাসের এই আইডিটাকে এই ক্লাস থেকে আমি পাইতে চাই, তাহলে আমাকে সুপার কিওয়ার্ড দিয়ে তারপরে ওই আর্গুমেন্টটাকে আমাকে এখানে পাইতে হবে। এখন যদি এমন হইতো যে এখানে 8টা আর্গুমেন্ট আছে, তাহলে ওইটাও সুপার কিওয়ার্ডের মধ্যে দিয়ে এখানে কমা দিয়ে ওই আর্গুমেন্টটা দিতে হতো। এখন এই জিনিসগুলো আপনাদের এখন বোঝা উচিত, এগুলো আর আসলে কোড করে বোঝানোর কিছু নাই বলে আমি মনে করি। আচ্ছা, এবার আসেন অ্যাসোসিয়েশন। আমরা একটু আগে যেটা করলাম এটা হচ্ছে ইনহেরিটেন্স। ইনহেরিটেন্সে করলাম যে ইনহেরিটেন্স যা করলাম ভুলে যান। এখানে আমি একটু এটা একটা এক্সাম্পল আগে আপনাদেরকে এখানে বলি, তারপরে আমি গিয়ে করি, তাহলে আপনাদের আরো বেশি ক্লিয়ার হবে। এখানে দেখেন এমপ্লয়ি ক্লাস নামে আমার একটা ক্লাস আছে। তার আগে এমপ্লয়ি ক্লাস বাদ দেন, আপনার কন্টাক্ট ইনফরমেশন নামে আমার একটা ক্লাস আছে। একটা কন্টাক্ট ইনফরমেশনের কি কি কন্টাক্ট ইনফরমেশন থাকতে পারে, তার ফোন নাম্বার থাকতে পারে, ইমেল থাকতে পারে, ওয়েবসাইট থাকতে পারে ইত্যাদি। সেই কন্টাক্ট ইনফো নামে ক্লাসের মধ্যে আমি এটা কি তৈরি করছি বলেন তো, কে বলতে পারেন? প্যারামিটার। এটা কি, এই কন্টাক্ট ইনফোটা কি? এটা তো ক্লাস বললাম, কন্টাক্ট ইনফো এটা একটা ক্লাস। এটা কি কন্টাক্ট ইনফো? না স্যার, আপনি ধরতে পারেন না যে কোনটা জিজ্ঞেস করছেন, লিস্ট না ম্যাপ, ওইটা জিজ্ঞেস করছেন নাকি এই কন্টাক্ট ইনফোটা কি আমি সেটা বলছি। এটা এই কন্টাক্ট কনস্ট্রাক্টর, কারণ এই নামে আর এই নামে সেম। আমরা একটু আগে কনস্ট্রাক্টর করে আসছি, কনস্ট্রাক্টর নামে যার নাম হবে রিটার্ন টাইপ নাই, সেটা কনস্ট্রাক্টর না। এটা কন্টাক্ট ইনফো, তার মানে কি এটা কনস্ট্রাক্টর। কনস্ট্রাক্টরের মধ্যে এগুলো কি? প্যারামিটার। প্যারামিটার বা আর্গুমেন্ট। কোন ধরনের আর্গুমেন্ট? সেকেন্ড ব্র্যাকেট দিছি, তার মানে কি সেকেন্ড ব্র্যাকেট নাম টার নেম পজিশনাল আর্গুমেন্ট স্যার। এই নাম নাম টার পজিশনাল না, পজিশনাল তো থার্ড ব্র্যাকেট দিয়ে। নাম মানে তো নামই, নাম তার পজিশনাল হয় না, নাম আর পজিশনাল তো একসাথে হয় না। থার্ড ব্র্যাকেট দিয়ে পজিশনাল মানে সিকোয়েন্স অনুযায়ী, আর সেকেন্ড ব্র্যাকেট হচ্ছে নাম, মানে আমরা পরবর্তীতে এই ভেরিয়েবলগুলোর নাম ধরে ধরে ভ্যালু দিতে হবে। সেকেন্ড ব্র্যাকেটে ও সেকেন্ড ব্র্যাকেট হলো কি নেম, থার্ড ব্র্যাকেট হলো পজিশনাল। থার্ড ব্র্যাকেট হলো পজিশন।
নেমড যে প্যারামিটার ওটার মধ্যে ইকুয়াল দিয়ে ভ্যালু দিয়ে দিতে হয় সেটা তো না আপনি কল করেন না, এটা তো মাত্র ডিফাইন করছেন। ডিফাইন করছেন বলতে পারবেন রিকোয়ার্ড দিস, তার মানে এটা অবশ্যই দিতে হবে, আর বাকিটা দিতে হবে না। এটা তো নেম নেমড প্যারামিটার স্যার এই দুইটা নামের মধ্যে স্যার ওটা বলতে এখন দেখেন এই ভেরিয়েবলের ভ্যালুগুলা এখানে আমি আর্গুমেন্ট হিসেবে দিয়েছি, পরবর্তীতে এই কন্টাক্ট ইনফো যখন কল করব তখন ভ্যালুগুলোকে আমার দিতে হবে। এটা নরমাল একটা ওয়ে, এটা আমরা পড়ে আসলাম একটু আগেই। তাহলে কি করলাম, কন্টাক্ট ইনফো ক্লাসের একটা কনস্ট্রাক্টর তৈরি করছি, এখানে ভ্যালুগুলো দিয়েছি, এটা বুঝছেন? তার মানে একজনের কিছু কন্টাক্ট ইনফরমেশন আছে। এখন আমি আরেকটা ক্লাস তৈরি করছি, সেই ক্লাসের নাম হচ্ছে এমপ্লয়ি। এমপ্লয়ি ক্লাসের দুইটা ভেরিয়েবল আছে, নেম আর একটা ভেরিয়েবল আমি ডিক্লেয়ার করছি। ধরেন আচ্ছা বলেন তো আমার এই ভেরিয়েবলটা কোন টাইপের? স্ট্রিং টাইপের। পরেরটা কি টাইপের? ইন্টিজার টাইপের। স্ট্রিংটা আসলে স্ট্রিংটা একটা টাইপ, ইন্টিজার একটা টাইপ। আমি আরেকটা ভেরিয়েবল ডিক্লেয়ার করব। আচ্ছা আমি এখানে নেম টাইপ যে নেম যে স্ট্রিং টাইপের করলাম, তার মানে কি ধরনের ভ্যালু আমি রিসিভ করতে যাচ্ছি? স্ট্রিং টাইপের। ইন্টিজার কেন দিলাম? ইন্টিজার টাইপের ভ্যালু আমি রিসিভ করতে চাচ্ছি। এখন আমার কন্টাক্ট ইনফরমেশনের কন্টাক্ট টাইপের কোনো ইনফরমেশন আমার দরকার, তাহলে আমি কন্টাক্ট টাইপ দিয়ে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, কন্টাক্ট ইনফো টাইপ দিয়ে। আপনি ইন্টিজার টাইপ দিয়ে যদি নিতে পারেন, স্ট্রিং টাইপ দিয়ে যদি নিতে পারেন, তাহলে আমি আমার মতো করে একটা কন্টাক্ট ইনফো একটা ক্লাস তৈরি করে সেটা টাইপের আমি ভেরিয়েবল নিতে পারি না? তাহলে আবারও আসেন যে এই নেম দিয়ে কি রিসিভ করবেন? স্ট্রিং রিসিভ করবেন, আর এই এস দিয়ে ইন্টিজার রিসিভ করবেন। তাহলে আমি এই ভেরিয়েবল মানে এই কন্টাক্ট যে ভেরিয়েবলটার নাম দিছি, এটা দিয়ে আমি এই কন্টাক্ট ইনফো ক্লাসের যা আছে সবগুলোকে আমি রিসিভ করব। এই যে আমি এটা করছি। স্যার এই যে রিসিভ করব এটা কি আমাদের কনস্ট্রাক্টরের মাধ্যমে রিসিভ হ্যাঁ, পরবর্তীতে এমপ্লয়ি ক্লাসের যখন কনস্ট্রাক্টর তৈরি করব তখন রিসিভ করব। বুঝছেন? আচ্ছা, এরপরে আমি যখন এই ক্লাসের কনস্ট্রাক্টর এখানে তৈরি করছি, তাহলে এই কনস্ট্রাক্টরের মধ্যে কি আর্গুমেন্ট দিছি, সেই এইটা তো একটা আর্গুমেন্ট এখানে দিয়ে রাখছি। এই যে আর্গুমেন্ট, কনস্ট্রাক্টরের আর্গুমেন্ট, জি স্যার এটা তো বরাবরই করি, তাহলে এখানেও করছি। এটা হলো দিছি যখন এই ক্লাসটাকে আমি অবজেক্ট তৈরি করতে যাব, এই যে এখানে মেইন মেথডের মধ্যে, তখন অবজেক্ট যখন তৈরি করতে যাব তখন ওই কনস্ট্রাক্টর আর্গুমেন্ট হিসেবে কাকে কাকে দিতে হবে, যে এখানে আর্গুমেন্টটা আছে সেই আর্গুমেন্টের ভ্যালুগুলো দিতে হবে। প্রথম আর্গুমেন্টের ভ্যালু নেম দিবেন, দ্বিতীয় আর্গুমেন্টের ভ্যালু এস দিবেন, তৃতীয় আর্গুমেন্টের ভ্যালু হিসেবে এবার আপনি এখানে যখনই কল করবেন আবার তখন আবার ইনি জাম্প আসবে হচ্ছে এখানে। এখানে এসে এখানে কি আর্গুমেন্ট এখানে নিয়েছিলেন, তখন ওই ভ্যালুগুলোকে আপনি এখানে একটা একটা করে সবগুলা পাস করে দিতে হবে। এই কনসেপ্টটাকেই বলা হচ্ছে অ্যাসোসিয়েশন। চলেন আমরা এটা আবার দেখব, এটাই দেখবো, এটা মেইন একটা ইম্পর্টেন্ট জিনিস। হ্যাঁ চলেন, কইয়ে গেলাম ফারজানা? না, আপনাকে টেনশন করতে হবে না। এটা শুক্রবারে ক্লাস নেব, কিন্তু শুক্রবারে ক্লাসটা আমি প্ল্যান করছি ছুটি দেবো, আমারও একটা বিয়ে খাওয়ার কথা আছে, আমার ছাত্রর বিয়ে। আমাদের স্যার না, ওদের বিকেলে, আপনাদের সকালে দুপুরে পরে বিয়ে খাওয়ার প্ল্যান আছে। আমার ছাত্র বিয়ে করছে, বিয়ে করবে নাকি বিয়ে করছে যাবে। ক্লাস পারসন এটা ডিফাইন করলাম। হ্যাঁ বুঝেন ভালো করে, কনসেপ্ট বুঝেন, আউটপুটটা ইস্যু না। এটা হচ্ছে আমি ইন্টিজার কি কি যেন দিয়েছিলাম, তখন আইডি দিয়েছিলাম তাই না? তারপরে হচ্ছে যে স্ট্রিং নেম। আচ্ছা তার আগে এটা পরে, আচ্ছা দিছি স্ট্রিং নেম এখানে দিয়ে রাখলাম। এটা আবারও তো মনে করেন যে ভুলে যান, থাক আমি ওটা কাট করে রাখছি, সমস্যা নেই। প্লাস কন্টাক্ট ইনফো হ্যাঁ। তারপরে এটা একটা ক্লাস, এই ক্লাসের মধ্যে ইন্টিজার না, আমি স্ট্রিং কি কি থাকে একটা, তাহলে ধরুন ফোন নাম্বার থাকতে পারে, আমি স্ট্রিং হিসেবে নিলাম, অথবা যা নেন সমস্যা নাই, ইন্টিজার বা স্ট্রিং ইমেইল হিসেবে নিলেন, আর একটা স্ট্রিং অ্যাড্রেস দিতে পারেন।
এই কন্টাক্ট, এই জিনিসগুলো কন্টাক্ট ইনফরমেশন থাকে। তাহলে এইটার আমি একটা কনস্ট্রাক্টর তৈরি করি। কি কনস্ট্রাক্টর তৈরি করব? কন্টাক্ট ইনফো। এই কনস্ট্রাক্টরের মধ্যে হচ্ছে আমি এখন বলতে পারি দিস ডট, বা আমি এটাকে একটু অপশন করে দেই, রিকোয়ার্ড করে করে দেই, নেমড করে দেই দিস ডট ফোন, তারপরে দিস ডট, তারপরে কি ইমেল, তারপরে দিস ডট অ্যাড্রেস, তাই না? এখন এগুলাকে আমি রিকোয়ার্ড করে দেই, REQUIRED রিকোয়ার্ড। তো এখানেও রিকোয়ার্ড করে দেই REQUIRED রিকোয়ার্ড, এন্ড দেন এখানে বলে দেই রিকোয়ার্ড বলে দিছেন, রিকোয়ার্ড করে দিছেন। আচ্ছা থাক, এখন আমি এখানে আরেকটা ক্লাস তৈরি করি, যে ক্লাসটা আমি একটু আগে তৈরি করে রাখছিলাম, এই ক্লাস পারসন ক্লাস। এই পারসন ক্লাসের মধ্যে আমি আরেকটা এখন দুইটা ভেরিয়েবলের অবজেক্ট তৈরি করছি, মানে ভেরিয়েবল তৈরি করছি। আরেকটা ভেরিয়েবল তৈরি করছে কন্টাক্ট সিটি, কন্টাক্ট ইনফো। এইটার একটা অবজেক্ট তৈরি করি আমি, কন্টাক্ট ইনফো, যেটা নাম দেন সমস্যা। এটাকেও আমি এইভাবে থামায় রাখি। তাহলে দেখেন একটা ভেরিয়েবল মানে একটা হিসেবে কিন্তু আমি আরেকটা ক্লাসকেও নিয়ে নিছি, ক্লাসের রেফারেন্স তৈরি করছি। এই কনসেপ্টগুলো আপনি যেখানেই যান সেখানে আছে, জাভা এই যে কন্টাক্ট ইনফো, যে একদম নিচে যা লিখছি সবগুলো তো ওই জায়গায় চলে গেছে। না, ভ্যালু তো দেইনি আমি এখন, ভ্যালু দেইনি, অবজেক্ট তৈরি করব না। আপনি কি এখানে ভ্যালু দিবেন? ভ্যালু তো দেন নাই, যেন উনি এখনো বিশ্বাস পাইতেছে না যে আপনার এখানে ভ্যালু দিবেন কিনা। আর এটা তো আমি করছি, এটা তো এখানে একটা অবজেক্ট রেফারেন্স তৈরি করছে, আমি তো করি না এখানে ইকুয়াল দিয়ে তারপরে আবার এই কন্টাক্ট ইনপুট দেই নাই, যার কারণে আমার এখানে আসলে এই রোডটা এখানে দেখাবে। আচ্ছা, এখানে আমি কোশ্চেন মার্ক দিয়ে রাখলাম। আচ্ছা, ওকে। এখন আমি তো এইটার অবজেক্ট তৈরি করি নাই, কনস্ট্রাক্টর তৈরি করতেছি না। তো কনস্ট্রাক্টর আমি পরে কল করব, কনস্ট্রাক্টর তৈরি করছি, কনস্ট্রাক্টর পরে কল করব। এখন মেইন মেথডের মধ্যে আসেন। আচ্ছা, এখানে একটা আমার এই পারসন ক্লাসের একটা কনস্ট্রাক্টর তৈরি করব, আমি পারসন ক্লাসের একটা কনস্ট্রাক্টর তৈরি করব। কনস্ট্রাক্টর কেন তৈরি করে আসলে? আমি তো ভ্যালুগুলোকে পাস করব, ডাটা পাস করব। তো এখানে আমি বললাম দিস ডট আইডি, দিস ডট নেম, এবং দিস ডট কন্টাক্ট। দ্যাটস ইট। করছেন? এখন আপনি চাইলে এখানে প্রিন্টও করতে পারেন, সেটা আপনার ইচ্ছা, সেটা পরের জিনিস। এবার এখন আপনি এমপ্লয়ি ক্লাসের মধ্যে আসেন, সরি মেইন মেথডের মধ্যে আসেন। এবার আপনি এখন পারসন নামে ক্লাসের অবজেক্ট তৈরি করবেন, পারসন বা পি, তারপরে পারসন। যখন আপনি এই পারসন ক্লাসের অবজেক্টকে কল করবেন, মানে এখানে কনস্ট্রাক্টর কল করবেন, তখন কি বলবে? পারসন ক্লাস বলবে যে আমাকে এই দুইটার ভ্যালু অবশ্যই দিতে হবে। তাহলে আমি দেই, প্রথমটার ভ্যালু দিই 101, দ্বিতীয়টার ভ্যালু হচ্ছে নাম, তৃতীয়টার ভ্যালু এখন আপনি কি দিবেন? কন্টাক্ট। স্যার যে কন্টাক্ট ক্লাসের যে ভেরিয়েবলগুলো ওইগুলা এখন যে কন্টাক্ট ক্লাসটাকে কল করতে হবে। এখানে দেখেন কিভাবে করছিলাম, যে এখানে আমার এখন বলতে হবে যে কন্টাক্ট, তারপরে তার সেই কনস্ট্রাক্টরকে কল করতে। এইবার এই কন্টাক্ট ইনফো কনস্ট্রাক্টরকে আপনি এখন কল করবেন এখানে এসে। কোথায়? এই যে এখানে এসে। এখন মানে এই এখন হচ্ছে কন্টাক্ট ইনফোর অবজেক্ট বানাবো, অবজেক্ট ক্রিয়েট করব নাকি? অবজেক্ট তৈরি এই কনস্ট্রাক্টরটাকে কল করবেন, এই কনস্ট্রাক্টরটা, কারণ এইটার তো এইটা আর এটা তো সেম। তাহলে এটার ভ্যালুটা আসলে এটাকে যখন কল করবেন, এটার ভ্যালুটা তো এখানে দেওয়া আছে, এই যে এখানে আমি কল করব কন্টাক্ট ইনফো, এটাকে করি, কপি করি, এবং এখানে হইতেছে, এখানে কি দেওয়া ছিল, এখন এটা নাম ধরে ধরে ভ্যালুগুলো দেব। কি ছিল প্রথমটা? ফোন নাম্বার না, কোলন
01 কিছু একটা ছিল, তারপরে ইমেইল ইমেইল ছিল, অ্যাড্রেস ছিল। হ্যাঁ দিব, ভুলে গেছি, এখানে ধরেন ঢাকায় দিলাম, এটাও স্ট্রিং ছিল। তার মানে একটা ক্লাসের মধ্যে আরেকটা ক্লাসকে আমি মানে রেফারেন্স হিসেবে ব্যবহার করতেছি, এই কনসেপ্টটাকে বলা হচ্ছে অ্যাসোসিয়েশন। এটাকেই অ্যাসোসিয়েশন বলা হয়। এখন প্রিন্ট করাটা ইস্যু না, প্রিন্ট করে আপনি ওইখান থেকেও প্রিন্ট করতে পারেন, অথবা মেইন মেথডের মধ্যে এসে যদি প্রিন্ট করেন তাতেও সমস্যা নাই, প্রিন্ট করাটা আসলে ইস্যু না। আমি এখানেও প্রিন্ট করতে পারতাম, অথবা আমি এখানেও প্রিন্ট করতে পারি। এখন যে আমি এখানে বললাম যে প্রিন্ট, আপনি যদি একসাথে করতে চান সেটাও করতে পারেন, অথবা আলাদা করে করতে পারেন। আমি বললাম যে আইডি, তারপরে দিছে এখানে প্রিন্ট নেম, তারপরে প্রিন্ট এখানে দিছে কন্টাক্ট। সামহাউ এখানে কেন এরর দেখা গেছে, কি বলে আনডিফাইন্ড নেম, আনডিফাইন্ড পি ডট আইডি হবে না? হ্যাঁ পি ডট আইডি হবে না? হ্যাঁ হ্যাঁ, পি ডট আইডি হবে, রাইট, পি ডট আইডি সরাসরি তো আমার আইডি দেখে পাবে না, পারসন ক্লাসের অবজেক্ট না। হ্যাঁ ঠিক আছে, ওই জন্য পাচ্ছিল পি ডট নেম আর পি ডট প্রিন্ট বানানটা ভুল হয়েছে। আসছে ইনস্ট্যান্স অফ, এটা টু স্ট্রিং এ কনভার্ট করা লাগবে, তাইলে আমার এটা আসবে। যাই হোক, ইনস্ট্যান্স অফ কন্টাক্ট ইনফো, এটাই তো আসবে, এটাই আসার কথা, কন্টাক্ট ইনফোটাই আসছে। এখানে আমাকে আমাকে কি করতে হবে জানো, এটাকে কন্টাক্ট ইনফো দেন দেখি, কন্টাক্ট কেমনে প্রিন্ট করে, সরি চলে আসছে কন্টাক্ট ইনফো। আচ্ছা এটার ভ্যালুটা কিভাবে জানেন? আচ্ছা এখানে তাহলে আমার মনে হয় এখানে প্রিন্ট করতে হবে আগে, এই যে এখানে আগে প্রিন্ট করতে হবে, তাইলে আমি ওই প্রিন্টার আউটপুটটা পাবো, কারণ এখানে প্রিন্ট না করে তো আমি ওটা পাবো। এটা ইস্যু না, ইস্যুটা হইছে যে একটা ক্লাসের মধ্যে আমি আরেকটা ক্লাসের রেফারেন্সকে ব্যবহার করলাম, এবং একটা ক্লাসের কনস্ট্রাক্টরের মধ্যে আরেকটা ক্লাসের অবজেক্টকে আমি এখানে রেফারেন্স হিসেবে দিয়ে দিলাম, এটাকে অ্যাসোসিয়েশন বলে। এখন এটা কেন বলা হয় এটা বলেন আমাকে, জিজ্ঞেস করুন যে কেন বলা হয়। আমরা তো ইনহেরিটেন্স করলাম, ইনহেরিটেন্স করে একটা ক্লাসের ইনফরমেশন আমরা পাইলাম না, যে তার সমস্ত কিছু জ্ঞান পাইলাম, তাহলে এটা কেন করলাম? ইনহেরিটেন্স যখন আপনি করছিলেন, যখন আমি বলি যে ফ্লাটার ডেভেলপার ইয়া থেকে ইনহেরিট হইছে, এমপ্লয়ি ক্লাস থেকে ইনহেরিট হইছে, তাহলে আমরা যদি বলি যে ফ্লাটার ডেভেলপার ইজ এ এমপ্লয়ি না, তাই না? একটা এমপ্লয়ি ক্লাসের সমস্ত প্রপার্টিগুলো ফ্লাটার ডেভেলপারের মধ্যে আছে না, ইনহেরিট করার পরে সবগুলো তো তার মধ্যে চলে আসে, তাহলে ফ্লাটার ডেভেলপার ইজ এ এমপ্লয়ি। এখানে আমি কন্টাক্ট ইনফরমেশনকে আমার এই ক্লাসের মধ্যে আমি ব্যবহার করলাম, পারসন ক্লাসের মধ্যে। এখানে আমি বলতে পারি যে পারসন ক্লাস হ্যাজ এ কন্টাক্ট ইনফরমেশন, পারসন ক্লাস হ্যাজ এ কন্টাক্ট ইনফরমেশন। আমি কি এখানে বলতে পারি পারসন ক্লাস ইজ এ কন্টাক্ট ইনফরমেশন? বলতে পারেন কোন ক্লাস ইজ এ কন্টাক্ট ইনফরমেশন, এটা বলবেন আপনি? ওখানে বললেন যে ফ্লাটার ডেভেলপার ইজ এ, ইনহেরিট করার কারণে বললাম যে ফ্লাটার ডেভেলপার ইজ এ এমপ্লয়ি, কারণ এমপ্লয়ি ক্লাসের সমস্ত বৈশিষ্ট্যগুলো তাকে দিয়ে দেওয়া হয়েছে। আর এখানে আপনি বলতে পারেন নাকি যে পারসন ক্লাস ইজ এ কন্টাক্ট ইনফরমেশন, সমস্ত প্রপার্টিগুলো আমার আছে, এটা বলতে পারেন না। এখানে কি বলতে পারেন আপনি সর্বোচ্চ, পারসন ক্লাস হ্যাজ এ কন্টাক্ট ইনফরমেশন। অথবা আমার এখানে যদি পারসন ক্লাস না থাকতো, যদি অ্যাড্রেস ক্লাস হইতো, তাহলে আমি বলতে পারতাম, এইভাবে যদি ব্যবহার করতাম এটার মধ্যে, তাহলে বলতে পারসন ক্লাস হ্যাজ এ অ্যাড্রেস, তার কাছে অ্যাড্রেস আছে, তাই তো? তাহলে এখানে ব্যাপারটা হইছে যে এখানে আমার যেটা যেটা লাগবে আমি সেটা সেটা ইউজ করতে পারতেছি। আমি এখানে প্যারামিটার হিসেবে এখানে দিলাম না,
এখানে প্যারামিটার হিসেবে এই যে এখানে কন্টাক্ট ইনফরমেশনের এই দুইটা আমি এখানে প্যারামিটার হিসেবে দিলাম না, দেই নাই। যেটা প্যারামিটার দিবেন সেটাই না ব্যবহার করবেন, আপনি প্যারামিটার হিসেবে দুইটা দেন নাই, এটা কি আমার ব্যবহার করতে হবে? এটা ব্যবহার করতে হবে না তো। আমি এখানে দেই, তাহলে হয়ে যাবে। ধরেন এখানে এটাকে দিলাম না, বা এইভাবেও করলাম না, আমি ধরেন এখানে এইভাবেও দিলাম না, এটাকে শুধু আমি ব্যবহার করছি, বাকি এখানকার গুলো আমি এটাকে করে দিছি। তাহলে আমি এইটাকে শুধু দিছি, তাহলে আমার কয়টা ব্যবহার করতেছি? একটাই ব্যবহার করতেছেন, কারণ সবই তো আমি ওখানে ব্যবহার করতেছি না। এখন আমি পরবর্তীতে আমার পার্সন ক্লাস থেকে যখন কন্টাক্ট ইনফরমেশন ব্যবহার করব, তখন শুধুমাত্র অ্যাড্রেস ক্লাসের যে অ্যাড্রেস যেটা আছে সেটাই কি আমি ব্যবহার করব, আর বাকিগুলো আমার দরকার নাই। আর ইনহেরিট করার ক্ষেত্রে কি সবগুলোই চলে আসছে না? আর এখন তো আমার সবগুলোই চলে গেল না। তাহলে স্যার আমার যে দরকার নাই ওটা কি ডিক্লেয়ার করা উচিত? এখানে আমার দরকার নাই, মানে এখানে দেখলাম না, এখানে আমি কনস্ট্রাক্টর নিলাম না, ইউজ করতেছে, তাহলে পারবো না। তাহলে এখানে করতে হবে আপনাকে, ওই যে মানে অপশনাল করতে হবে, অপশনাল করবেন আর একটাকে কম্পালসারি করবেন, যেটাকে ইউজ করতেই হবে কম্পালসারি থাকবে না, যেটা করবেন সেটা অপশনাল। তার মানে এই অ্যাসোসিয়েশন ইউজ করছি হ্যাজ এ রিলেশনশিপের জন্য। হ্যাজ এ রিলেশনশিপ, আর ইনহেরিট হচ্ছে ইজ এ রিলেশনশিপ। হ্যাজ এ এবং ইজ এ কনসেপ্ট নামে আপনার আছে, এটা পড়বেন বাসায় গিয়ে। এগুলা যত স্ট্রং হবে সামনে গিয়ে তত স্ট্রংলি কাজ করতে পারবেন, না হলে কাজ তো আপনি এগুলো দিয়েই করবেন। আপনার ডাট হ্যাজ এ রিলেশনশিপ যদি সার্চ দেন, হ্যাজ এ রিলেশনশিপ, রিলেশনশিপ কিভাবে বানান করে, রিলেশনশিপ হাত দিছি কোথায়, আপনি তো হ্যাজ এ রিলেশনশিপ বলবে, এই যে ইনহেরিটেন্স এন্ড কম্পোজিশনটা কম্পোজিশনও বলা হয়, কম্পোজিশন আর অ্যাসোসিয়েশন একই। কাছাকাছি। এটা ইনহেরিটেন্সের एग्जांपल দিছে, আর সম্ভবত এখানে কোথাও এই যে কার ক্লাসের মধ্যে ইঞ্জিন ক্লাসের অবজেক্ট দিয়ে সেখানে নাম পাস করছে। এখানে যে ইঞ্জিন ক্লাসের অবজেক্ট, ইঞ্জিন নামে একটা ক্লাস আছে কোথাও, এই ইঞ্জিন ক্লাসের অবজেক্টটা এখানে রেফারেন্স দিয়ে এটা আবার এই কার ক্লাসের কনস্ট্রাক্টর মধ্যে আছে।